আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সাব্বির ব্যাচ, আশা করি সবাই অনেক ভালো আছো। নিশ্চয় আল্লাহর রহমতে তোমাদের পরীক্ষাও অনেক ভালো হচ্ছে। এখন তোমাদের সামনে হচ্ছে ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্সের এমসিকিউ এর প্রতি তোমাদের বরাবরই একটা ভয় কাজ করে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটার পর তোমাদের এই ভয় দূর হবে আশা করা যায়। তো আমি সবগুলা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টাইপ যে এমসিকিউ গুলো সেগুলো দিয়ে সাজাইছি। তো খাতা কলম দিয়ে রেডি হও, আমরা ক্লাসটা শুরু করব বেশি কথা না বলে। দেখো, প্রথমেই প্রথম চ্যাপ্টার যেটা, তো প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কয়েকটা ছক আছে তোমাদের বইয়ে। যেমন প্রথমে যে জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মৌলিক রাশি বা রাশি কি। রাশি হচ্ছে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকে মূলত রাশি বলা হয়। রাশি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো পৃথিবীতে মৌলিক রাশি আছে হচ্ছে টোটাল 7টা। এই 7টা হচ্ছে আমাদের কি মৌলিক রাশি, এবং এই রাশিগুলোর একক এবং মাত্রা আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রথম অধ্যায়ের জন্য এই মৌলিক রাশি এবং এই মৌলিক রাশির একক এবং মাত্রা এই দুইটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এরপরে তোমরা এই মৌলিক রাশিগুলো একটু ভালো করে দেখবা এবং তার সাথে মাত্রাগুলো দেখবা। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম তিনটা, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং হচ্ছে সময়। এই তিনটা হচ্ছে বেশি কাজে লাগবে। কমপক্ষে দুইটা এমসিকিউ মাত্রা এবং একক থেকে আসবে। মাত্রা আসবেই, এখন সেটা সমীকরণের মাত্রার ক্ষেত্রে আসতে পারে অথবা কোন একটা সূত্র দিয়ে সেটার মাত্রা আসতে পারে। তো আমরা দেখবো আস্তে আস্তে মাত্রা কিভাবে বের করতে হয়। তাহলে মৌলিক রাশি টোটাল হচ্ছে কয়টা? 7টা। এই 7টা ব্যতীত যত রাশি থাকবে সবই কি? সবই হচ্ছে যৌগিক রাশি। এরপর একটা বিষয় একটু দেখাই যে এই চ্যাপ্টারে মেইনলি সূত্র আছে আমাদের তিনটা। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের জন্য, একটা হচ্ছে স্ক্রু গজের জন্য, আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির জন্য। তোমাদের শুরুতে একটা কথা বলি একটু চ্যাপ্টারটা শুরু করার আগেই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু ভালো করে পড়বা, বিশেষ করে সূত্রের পরিচয় এবং সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করি এই সম্পর্কে। তো যেমন স্লাইড ক্লিভার্সের জন্য আমাদের সূত্র আছে, স্ক্রু গজের জন্য সূত্র আছে, আর হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখান থেকে কিন্তু ম্যাথ একটা মাস্ট বি আসবে। তাহলে আমরা শুরু করি। যেমন প্রথম যেটা, প্রথম এমসিকিউ, কোন রাশি যুগলের মাত্রা 1? মানে এই যে শুরুতে আমরা একটা মাত্রা সম্পর্কে দেখছি। যেমন প্রথমে আছে হচ্ছে কাজ, শক্তি এবং কাজ। তো আমরা কাজ সমান কি জানি? W ইকুয়াল এফ এস। তো এই কাজেরই তো দুইটা রূপ থাকে, একটা হলো বিভব শক্তি, গতি শক্তি। তাহলে আমরা বলতে পারবো যে কাজের মাত্রা বা কাজের একক যা হবে শক্তির এককও তাই হবে। তাহলে এখানে পরের যেটা আছে ক্ষমতা, ক্ষমতা ত্বরণ, দুইটা কিন্তু আলাদা জিনিস। ক্ষমতা মানে কি বোঝায়? ক্ষমতা মানে বোঝায় হচ্ছে W, P ইকুয়াল W বাই টি। একক সময় যতটুকু কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে ক্ষমতা। আর ত্বরণ তো তোমরা জানো, A ইকুয়াল কি V বাই টি, অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তার মানে এই দুটার মাত্রা কখনো এক হবে না। তারপর এটা দেখো, বেগ আর সরণ। বেগ সময়ের সাথে সরণের বৃদ্ধির হারকে আমরা কি বলি? বেগ বলি। সরণ তো এটা একটা দ্রুত টাইপের। এরপর বল আর ক্ষমতা, তার মানে এই যুগলগুলো একই না। তাহলে এখানে আমরা প্রথম যে অপশনটা পাবো সেটা হচ্ছে কি কাজ ও শক্তি। কাজ ও শক্তি এই দুটো হচ্ছে একই টাইপ। সো যেহেতু একই টাইপের রাশি তার মানে এদের মাত্রা এবং একক কি হবে? একই হবে। যেমন শক্তি হিসেবে আমরা কি পাই? ই ইকুয়াল এম জি এইচ। এটা তো মেইনলি আসতেছে কোথায় থেকে? কাজ থেকেই। তার মানে কাজ আর শক্তি কি একই হবে। তো এখানে একটা বিষয় একটু বলে রাখি, যখন তোমরা এমসিকিউ পড়বা যে প্রথম এমসিকিউটা রাইট, বাকি তিনটা কেন রাইট হয় নাই এই কারণটাও একটু আমরা দেখবো। তো এই এমসিকিউটা খেয়াল করো, নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি মানে হচ্ছে যৌগিক রাশি বোঝায়। আমরা শুরুতে একটা ছক দেখছি কি রাশি হচ্ছে মৌলিক রাশি হচ্ছে 7টা। এই 7টা ব্যতীত যতগুলো রাশি থাকবে সবই কি? সবই হচ্ছে যৌগিক রাশি। যেমন ভর মৌলিক রাশি, দীপন ক্ষমতা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ এইটাও কি মৌলিক রাশি। তাহলে তাপ এইটা হচ্ছে যৌগিক রাশি। তাহলে এখানে একটা পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করবা, আমরা হচ্ছে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে তাপ যেটা হচ্ছে যৌগিক রাশি, আর তাপমাত্রা এটা হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, তাপমাত্রা মৌলিক রাশি, বাট তাপ হচ্ছে কি যৌগিক রাশি। কেন? তাপ হচ্ছে এক ধরনের শক্তি। ওকে, এরপর একটা জিনিস একটু দেখো, এটা হচ্ছে 1 পেন্টামিটার সমান কত মিটারের সমান? এই সবটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ আসবেই। এখানে তোমরা স্টার দিয়ে রাখো, এটা থেকে এমসিকিউ একটা আসবেই এই সব থেকে। তো 1 পেন্টা সমান কত বোঝায়? 10 টু দি পাওয়ার 15। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15। এই সবটা মাস্ট বি ইম্পর্টেন্ট, মাস্ট আসবে এখান থেকে একটা এমসিকিউ। তো এই সবটা একটু ভালো করে দেখা যাবা। এরপর আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? দেখো ফিজিক্সের প্রথম অধ্যায়টাতে মেইনলি যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা কি কি পাবো? একটা হচ্ছে স্লাইড ক্লিপার্স রিলেটেড ঘটনা পাবো, আপেক্ষিক ত্রুটি রিলেটেড পাবো, স্ক্রু গজ পাবো, আর হচ্ছে কিছু ইতিহাস পাবো। তোমরা কিছু কমন ইতিহাস পড়া যাবা, আমি এখানে যে কয়টা দেখাবো এগুলোর পাশাপাশি কিছু কমন ইতিহাস বা বিখ্যাত সায়েন্টিস্ট যারা তাদের জীবনী থেকে কিছু ইতিহাস পড়ে যাবা। যেমন ধরো নিউটন, সে কি কি আবিষ্কার করছে, আলবার্ট আইনস্টাইন কি কি আবিষ্কার করছে, এই টাইপের ঘটনাগুলো একটু দেখে যাবো। যেমন আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে? আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে আলবার্ট আইনস্টাইন।
ওকে, এরপর আসো নিচের কোনটি মৌলিক রাশি। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 7টা রাশি আছে মৌলিক রাশি। এখানে শুরুতে কি তাপমাত্রা, এটা হচ্ছে মৌলিক রাশি। তাপ এটা তো যৌগিক, তার মানে এটা হবে না। ত্বরণ এটাও যৌগিক, কেন? কারণ ত্বরণকে ভাঙলে তোমরা ভি বাই টি পাবা, আবার ভি কে ভাঙলে এস বাই টি পাবা। বেগ কি? বেগও হচ্ছে কি যৌগিক রাশি। তাহলে আমরা তো ডেফিনেশন কি জানি, যে রাশিকে ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে সেটা হচ্ছে যৌগিক রাশি। যেমন তুমি বেগকে ভাঙলে কি পাবা? এস বাই টি মৌলিক রাশি পাবা দুইটা। তারপরে ত্বরণকে ভাঙলেও তুমি একাধিক রাশি পাবা। তাপ এটা এক ধরনের শক্তি, এটাকেও ভাঙলে একাধিক রাশি পাওয়া যাবে। তাপমাত্রা এটা শুধুমাত্র কি মৌলিক রাশি। ওকে, এরপর নিচের কোনটি যৌগিক রাশি? খেয়াল করো, যৌগিক রাশি যেমন তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ এটা কি একটা মৌলিক রাশি। তারপর দীপন তীব্রতা এইটাও কি মৌলিক রাশি। ক্ষমতা হচ্ছে যৌগিক রাশি, তার মানে ক্ষমতা হচ্ছে যৌগিক রাশি। ঘ নম্বর অপশনটাতে একটু ভুল দেওয়া আছে, যে তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, কিন্তু তড়িৎ বিভব কি যৌগিক রাশি, তার মানে অপশনটা হবে না। শুধুমাত্র ক্ষমতা এটাই হচ্ছে যৌগিক রাশি। ওকে, আমরা এখন একটা ম্যাথ দেখব। আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের শূন্য প্রধান স্কেলের 0.7 সেন্টিমিটার এর ঘর অতিক্রম করছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। তো যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক যেটা এটা দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্যের মানটা কত হবে? আমরা সূত্র কি জানি? L ইকুয়াল M প্লাস V ইন্টু ভিসি। এল যেটা পরিমাপকৃত মান, ভি হচ্ছে প্রধান স্কেলের মান। প্রধান স্কেলের মান কত দেওয়া আছে? এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের সাথে যেটা মিলে গেছে, তার মানে 7.7 প্লাস ভি কি? ভি হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট বা ভার্নিয়ার সমপাতন, সেটা কত দেওয়া আছে? 5 ইন্টু ভিসি দেওয়া আছে হচ্ছে 0.0 অন। এটা যদি আমরা ক্যালকুলেট করি 7.7 প্লাস 5 ইন্টু 0.0, এটা ক্যালকুলেট করলে তোমরা মান পাবা 7.75 সেন্টিমিটার। ওকে, তাহলে অপশন হচ্ছে ক। এরপর দেখো, তো মাত্রা হচ্ছে দুই ভাবে নির্ণয় করে আসতে পারে। একটা সরাসরি সূত্র দিয়ে আসতে পারে, আর একটা হচ্ছে তোমার সূত্রের ভিতর থেকে কোন একটা অংশ আসতে পারে। ফর এক্সাম্পল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণের এই সমীকরণটার ইউটি এটার মাত্রা বের করতে বলছে। ইউ মানে কি বোঝায়? বেগের মাত্রা কি? আমরা বেগ সমান জানি হচ্ছে এল টি ইনভার্স 1, আর টি এর মাত্রা হচ্ছে কত? টি। তাহলে এটা কি হয়ে যাবে? কেটে যাবে, থাকবে হচ্ছে এল। তার মানে ইউটির মাত্রা হচ্ছে এস। তোমাদের আরেকটা টেকনিক বলি, দেখো এটা কি এস না? এস মানে কি বোঝায়? এস মানে হচ্ছে সরণ। এস মানে সরণ। সরণের মাত্রা কি? সরণের মাত্রা এল। দেখো, যেহেতু এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তার মানে এই এস সমান এই পুরাটা। এটা একটা সমীকরণের ডান পাশে যা থাকে বাম পাশেও কিন্তু তাই থাকে। তার মানে সরণ ইকুয়াল এই যে ইউটি, এটাও একটা সরণ টাইপের রাশি। এই যে হাফ এটি স্কয়ার, এটাও একটা কি সরণ টাইপের রাশি। তাহলে তুমি যদি কোনো একটা সমীকরণের মাঝখানের অংশগুলো রাশি বের করতে চাও, মানে মাত্রা বের করতে চাও, তাহলে কিন্তু আমি এটা থেকেও বলে দিতে পারবো। যেমন এস যেহেতু এটা একটা সরণ, তাহলে এটাও একটা সরণ টাইপের হবে, এটাও একটা কি সরণ টাইপের রাশি হবে। দেখছো আমরা কি পাইছি? এল পাইছি। ওকে, এরপর রৈখিক স্কেলের পার্ট, এটা হচ্ছে স্ট্রুগাস থেকে ম্যাথ দিছে। রৈখিক স্কেলের পার্ট 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত? যেখানে ন্যূনাঙ্ক, আচ্ছা বানানটা একটু মিস্টেক হয়েছে। ওকে, দেখো রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে, এমসিকিউটা খেয়াল করো। রৈখিক স্কেলের পার্ট দেওয়া আছে 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে তারের ব্যাস কত? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এল হচ্ছে কি? এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট কত? 4 মিলিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি কত? 50 ইন্টু ন্যূনাঙ্ক, যেটা ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.01। বানানটা একটু মিস্টেক হয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি 4 প্লাস এখান থেকে আসবে হচ্ছে 4.5 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে রৈখিক স্কেল থেকে আসবে। দেখো শুরুতেই তোমাদের বলছিলাম যে একটু ইতিহাস টাইপের কিছু ঘটনা থাকবে। এমসিকিউটাতে খেয়াল করো, ক্যালকুলাস আবিষ্কার করেন কে? ক্যালকুলাস আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী নিউটন। এগুলো হচ্ছে ইতিহাস রিলেটেড, একটু ইতিহাস রিলেটেড পড়াশোনা একটু করে যাও। কোন পরিমাপের চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 0.5 মিলিমিটার, পরিমাপ করা মান দেওয়া আছে 7 মিলিমিটার হলে আপেক্ষিক ত্রুটি। আমরা কি জানি? আপেক্ষিক
ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইন্টু 100%, তাই তো? ওকে, চূড়ান্ত ত্রুটির মান দেওয়া আছে 0.5 ডিভাইডেড, চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 0.5 এবং পরিমাপকৃত মান দেওয়া আছে 7 ইন্টু কত? 100%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 0.5 ভাগ 7 এটা তোমরা ক্যালকুলেট করলে পাবা 7.14%, 7.1। অ্যান্সার হচ্ছে খ। খুবই সহজ একটা ম্যাথ, যে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল কি? আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড হচ্ছে পরিমাপকৃত মান ইনটু 100%। জাস্ট মান বসায় দিবা। কোন পরিমাপের আপেক্ষিক ত্রুটি দেওয়া হচ্ছে 10%, আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 10% এবং চূড়ান্ত ত্রুটি দেওয়া হচ্ছে 5 মিলিমিটার। পরিমাপ করা মানটা কত হবে? তার মানে আবার সেম সূত্র, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইনটু 100%। তো এইবার আমাদের বের করতে বলছে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কি বের করতে বলছে? আপেক্ষিক ত্রুটি। ওকে, সরি, আমাদের বের করতে বলছে পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মান ইকুয়াল, উপরে হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি দেওয়া হচ্ছে 5 আর এখানে দেওয়া হচ্ছে আপেক্ষিক ত্রুটি দেওয়া হচ্ছে 10%। কত দেওয়া আছে? 10% ইনটু এখানে হচ্ছে 100%। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পার্সেন্ট কাটা, এটা দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা পাবো 50। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবো হচ্ছে 50। অ্যান্সার তাহলে হচ্ছে কি হবে? খ। ওকে, নেক্সট, যদি ভানিয়ার স্কেলে 10 ঘর প্রধান স্কেলে 9 ঘরের সমান হয় তবে ভানিয়ার ধ্রুবকের মান কত? আচ্ছা, এটা একটু বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে, দেখো, ভানিয়ার স্কেলে 10 ঘর প্রধান স্কেলে কয় ঘরের সমান? 9 ঘরের সমান। দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, 0 1 2 3 4 5, আর নিচে এটা হচ্ছে ভানিয়ার স্কেল, 0 1 একটু খেয়াল করো, প্রথমটা এই স্কেলটা হচ্ছে প্রধান স্কেল, নিচেটা হচ্ছে ভানিয়ার স্কেল। তো ভানিয়ার স্কেল আর প্রধান স্কেল 0 0 সাথে মিলে গেছে, কিন্তু ভানিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের এক ঘর থেকে একটু কম আছে। এই যে এইটুকু কি কম আছে, এইটুকুকেই তো আমরা কি বলি? এইটুকুকেই কি বলি হচ্ছে আমরা ভিসি। অর্থাৎ প্রধান স্কেলের এক ঘর থেকে ভানিয়ার স্কেলে যতটুকু কম থাকে এটাকে বলা হচ্ছে কি? ভানিয়ার ধ্রুবক। দেখো, প্রধান স্কেলের এই এক ঘরের মান যদি আমরা 1 মিলিমিটার কনসিডার করি বা 1 সেন্টিমিটার কনসিডার করি, কিন্তু যদি প্রধান স্কেলের এক ঘরকে আমরা 1 সেন্টিমিটার চিন্তা করি, ভানিয়ার স্কেলের এক ঘর কিন্তু পুরোপুরি 1 সেন্টিমিটার না। পুরোপুরি কি 1 সেন্টিমিটার না। তার মানে এখান থেকে, অর্থাৎ প্রধান স্কেলের এক ঘর থেকে ভানিয়ার স্কেলের এই এক ঘর বাদ দিলে এই যতটুকু থাকে, এইটুকুটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি ভিসি। এখন আমাদের ভানিয়ার স্কেল, যেমন দেখো, এটার হচ্ছে প্রধান স্কেলের 4 ঘরের সাথে ভানিয়ার স্কেলের 5 ঘরের পুরোপুরি মিলে গেছে। তার মানে অবশ্যই ভানিয়ার স্কেলের এক ঘরের মান প্রধান স্কেলের যে 1 মিলিমিটার থাকে তার থেকে একটু কম থাকে। তাহলে আমরা যদি এখান থেকে ম্যাথটা সলভ করি, দেখো এখানে ভানিয়ার স্কেলের 10 ঘর, ভানিয়ার স্কেলের ভানিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের কয় ঘরের সমান? 9 ঘরের সমান। তাহলে ভানিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের কয় ঘরের সমান হবে? 9/10।
10 ঘরের সমান হবে। তো আমরা একটু আগে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রধান স্কেলের 1 ঘরের মান। কিসের? প্রধান স্কেলের 1 ঘরের মান, অর্থাৎ ভিসি ইকুয়াল প্রধান স্কেলের 1 ঘরের মান। সেটা থেকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান বাদ দেই, সেটাই তো ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমি আরেকবার একটু রিপিট করি, প্রধান স্কেলের 1 ঘরের মান, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান বাদ দিলে যতটুকু থাকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ভিসি। তাহলে আমি প্রধান স্কেলের 1 ঘর, এখান থেকে ভার্নিয়ার স্কেল, এটা কি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মান, সেটা কত? 9/10। এইটা যদি বাদ দেই তাহলে আমি কি পাবো? তাহলে হচ্ছে আমি ভিসি পাবো। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 9/10, তাহলে তোমরা এটা পাবো হচ্ছে 0.1। আশা করি বুঝাতে পারছি। এটা অনেক সময় তোমাদের কি দেওয়া থাকবে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান থাকতে পারে, তখন তোমরা কি করবা? 1 - 19/20 যাই দেওয়া থাক। তাহলে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান, তখন তোমরা কি করবো? 1 - 18/20। ওকে, নেক্সট। তো মোটামুটি প্রথম চ্যাপ্টারে যেগুলো দেখাইলাম এই টাইপেরই এমসিকিউ গুলো আসবে। এখানে হচ্ছে তোমরা যদি মাথায় রাখো, একটু সামারি করি, আমরা প্রথমে একটু ইতিহাস রিলেটেড কিছু ঘটনা দেখব, তারপর হচ্ছে মৌলিক রাশি যৌগিক রাশি রিলেটেড ঘটনা দেখব, একক মাত্রা দেখব, তারপর হচ্ছে স্লাইড ক্লিভার্স দিয়ে ম্যাথ আসবে, স্ক্রুবাস দিয়ে ম্যাথ আসবে, এবং আপেক্ষিক ত্রুটি। যে টাইপের আমি ম্যাথগুলো দেখালাম ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই থাকবে। নেক্সট আমরা দ্বিতীয় চ্যাপ্টার যাব। দ্বিতীয় চ্যাপ্টার মানে হচ্ছে গতি। দেখো, প্রথমে আসি নিচের বেগের মাত্রা। বেগের মাত্রা মানে কি? ভি ইকুয়াল আমরা কি জানি? ভি ইকুয়াল জানি s/t। ভি তো একটা যৌগিক রাশি, তো যৌগিক রাশি এটাকে ভাঙলে কি পাবো? s/t। কোন একটা রাশির একক কিংবা মাত্রা বের করতে গেলে তোমার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো রাশিকে মৌলিক রাশিতে নিয়ে যাইতে হবে। কোন রাশিতে? মৌলিক রাশি। যেহেতু ভিটাকে ভাঙলে আমরা কি পাই? s/t। তো s কি? s হচ্ছে সরণ, এটা একটা কি? মৌলিক রাশি। টি কি? সময় কি? মৌলিক রাশি। তাহলে s এর মাত্রা কি? s এর মাত্রা হচ্ছে l ডিভাইডেড টি এর মাত্রা হচ্ছে সময়ের মাত্রা টি। তাহলে এটাকে কি লেখা যায়? l t ইনভার্স 1। আচ্ছা, অপশনে কোথাও নাই, ধরে নাও এখানে ইনভার্স 1 আছে, তাহলে অপশন হবে কি? ক। এরপর আসো, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এই টাইপের এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো আমরা কিভাবে বের করতে পারি? এগুলো হচ্ছে যে সূত্রগুলো থাকে সেই সূত্রগুলো থেকে বের করতে হয়। দেখো কি বলছে? স্থির অবস্থা, তার মানে আমরা এখানে ইউ ইকুয়াল কি ধরে নিব? 0। সুষম ত্বরণ, তার মানে এ আছে। চলতে থাকা বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক? আচ্ছা, এখন আদিবেগ দেওয়া আছে, এ দেওয়া আছে। এখানে দেখো ভি আর টি এর একটা সম্পর্ক আছে, এস আর টি এর একটা সম্পর্ক আছে, তুমি চাইলে আবার ভি আর টি স্কয়ার একটা সম্পর্ক আছে। তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? আমরা যে গতি সমীকরণগুলো পাই, যেমন ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো যেহেতু স্থির অবস্থা বলছে, তার মানে আদিবেগ কত? 0। তাহলে আমরা লিখতে পারবো ভি ইকুয়াল এ টি। যেহেতু সুষম ত্বরণ, তার মানে এটা কনস্ট্যান্ট, এটা কি? কনস্ট্যান্ট। তাহলে ভি সমানুপাতিক টি লেখা যায়। ওকে, তাহলে এটা রাইট। আবার দেখো, যদি আমি এই সূত্রটা ব্যবহার না করে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্রটা ব্যবহার করি, তাহলে কি হবে? স্থির অবস্থা আদিবেগ 0, এস ইকুয়াল হাফ এ টি স্কয়ার। যেহেতু সুষম ত্বরণ বলছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি? কনস্ট্যান্ট হবে, এস সমানুপাতিক টি স্কয়ার। দেখো তো এস সমানুপাতিক টি স্কয়ার কোথাও আছে? নাই। যেমন এখানে যদি স্কয়ার থাকতো তাহলে এই অপশনটা রাইট হতো, কিন্তু স্কয়ার নাই। ওকে, আমরা চাইলে আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে কি? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু আদিবেগটা 0, তাহলে এখান থেকে কি লেখা যাবে? ভি স্কয়ার ইকুয়াল 2as। 2as এইটুকু যদি আমরা ধ্রুবক ধরে নেই, তাহলে ভি স্কয়ার ইকুয়াল সমানুপাতিক এস। তার মানে ভি স্কয়ারের সাথে এস এর সমানুপাতিক সম্পর্ক, এটা অপশনে নাই। যদি এখানে স্কয়ার থাকতো তাহলে এটাও রাইট হইতো। তার মানে এই টাইপের কোশ্চেন গুলো তোমাকে সমীকরণের মাধ্যমে চিন্তা করতে হবে। ওকে, নেক্সট, নিচের কোনটি স্কেলার রাশি? দেখো, আমরা শুরুতে দেখছি যে রাশি হচ্ছে দুই ধরনের হয়, একটা মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। এছাড়াও দিকের উপর ভিত্তি করে রাশিকে আরো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা দিকের উপর ভিত্তি করে আরো দুই ধরনের রাশি পাওয়া যায়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে কি? যে রাশিটা মানের উপর ডিপেন্ড করে। স্কেলার রাশি হচ্ছে মান, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি কি লাগবে? মান প্লাস হচ্ছে দিক। এখন অপশনটাতে খেয়াল করো, যেমন বলটার ক্ষেত্রে মান এবং দিক দুটোই লাগবে, তার মানে এটা হচ্ছে ভেক্টর রাশি। বেগ, এটা মান এবং দিক দুটোর উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভেক্টর রাশি। কাজ, যেটা হচ্ছে স্কেলার রাশি। শক্তি হচ্ছে স্কেলার রাশি। এখানে হচ্ছে দুইটা অপশনে হয়। কাজ, দেখো কাজ ইকুয়াল কি লেখা যায়? W ইকুয়াল Fs। খুবই মজার ব্যাপার, এই F এটাও কিন্তু ভেক্টর, এইটাও কি? ভেক্টর। সরণ ভেক্টর রাশি, বলো ভেক্টর রাশি, কিন্তু কাজ স্কেলার রাশি। এর কারণ হচ্ছে ভেক্টরের যে ডট গুণন আছে, এটা তোমরা হচ্ছে যখন ইন্টারে যাবা তখন এটা সম্পর্কে ভালো জ্ঞান পাবা। কারণ হচ্ছে ভেক্টর রাশি দুই ধরনের গুণ হয়, একটা ভেক্টর আর স্কেলারের সাথে গুণ,
সেখান থেকে যে রাশিটা তৈরি হয় সেটা ভেক্টর রাশি হয়। কিন্তু ভেক্টর আর ভেক্টরের যে গুণফল এটা দুই ধরনের হয়, একটা ভেক্টরের ডট গুণন আর একটা ভেক্টরের ক্রস গুণন। ভেক্টরের যেটা ডট গুণন হয় সেখান থেকে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কেলার রাশি হয়, আর ভেক্টরের যে ক্রস গুণন হয় সেখান থেকে যে রাশিটা পাওয়া যায় সেটা হচ্ছে ভেক্টর রাশি। এই টপিকটা তোমরা ইন্টারেস্টে শিখবা, জাস্ট এতটুকু মাথায় রাখো, যদি দুটো ভেক্টর রাশি ডট গুণন হয় তাহলে সেখান থেকে যে রাশিটা পাই সেটা হচ্ছে স্কেলার রাশি। সো কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, আর যেহেতু কাজ থেকে আমরা শক্তি পাই, নিচের কোণগুলো ভেক্টর রাশি। এখন আসো কোণগুলো ভেক্টর রাশি, যেমন কাজ আর সরণ। কাজ স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। কাজ কি স্কেলার রাশি আর এটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এটা হবে না। শক্তি হচ্ছে কি, শক্তি হচ্ছে স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। শক্তি স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। তাহলে সময় এটা হচ্ছে স্কেলার রাশি, সময় স্কেলার রাশি। বেগ হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। বল এবং তড়িৎ প্রাবল্য, এই যে বল এটা হচ্ছে ভেক্টর রাশি, এটাও কি ভেক্টর রাশি। তাহলে অপশন হচ্ছে এইটা। কোনটি ভেক্টর রাশি? যেমন শক্তি হচ্ছে স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, ভরবেগ আর তাপমাত্রা স্কেলার রাশি, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর আর হচ্ছে বেগের গুণফল। এই যে শুরুতে বললাম যে ভেক্টর রাশির গুণন দুই ধরনের হয়, একটা হচ্ছে ভেক্টর রাশি যেমন বেগ, এটা হচ্ছে ভেক্টর রাশি, ভর স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশির গুণফল মিলে যেটা পাবো সেটা মূলত ভেক্টর রাশি হয়। আরেক ধরনের গুণ কি বলছিলাম? আরেক ধরনের গুণ হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ওকে, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গাড়িটা ত্বরণ কত? তার মানে এটা হচ্ছে আমাদের কি আদি বেগ ইউ, আর এটা হচ্ছে আমাদের টাইম টি, আর এটা হচ্ছে আমাদের শেষ বেগ ভি। আমাদের বের করতে হবে কিসের মান? এর মান। আমরা কি জানি? আমরা জানি a ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি। একদম সিম্পল। তাহলে ভি এর মান দেওয়া আছে 4 মাইনাস 20 ডিভাইডেড হচ্ছে টি হচ্ছে 4, টি কত 4, তাহলে মাইনাস 16 ডিভাইডেড হচ্ছে 4 আসবে হচ্ছে -4। যেহেতু -4 আসছে তার মানে মন, আমাদের কিন্তু বলেই দিছে হ্রাস পাইছে, তাহলে অ্যান্সার হচ্ছে -4। এরপর একটি বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো, বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, একটু খেয়াল করো। এই এমসিকিউ গুলো সলভ করার জন্য তোমাকে আগে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হবে। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোন একটা বস্তুর আমরা অবস্থান এগুলো নির্ণয় করি, তাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো। এবং প্রসঙ্গ কাঠামোর অবশ্যই একটা মূল বিন্দু লাগবে। তো আমি আগে প্রথমে একটা প্রসঙ্গ কাঠামো নিলাম, নেওয়ার পর এই পাশে দিলাম পূর্ব, আর এই পাশে হচ্ছে পশ্চিম, উপরে হচ্ছে উত্তর, নিচে কি দক্ষিণ। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে এই পাশে পূর্ব এই পাশে পশ্চিম দিতে পারবা, অথবা উপরে পূর্ব নিচে পশ্চিম দিতে পারবা, ইচ্ছা। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পূর্বের বিপরীতে অবশ্যই পশ্চিম থাকবে, উত্তরের বিপরীতে অবশ্যই দক্ষিণ থাকবে। তো কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে যে একটি বস্তু একটি স্থান থেকে 4 সেন্টিমিটার সোজা পূর্ব দিকে গেছে, তার মানে এই দিকে সে গেছে 4 সেন্টিমিটার, সরি 4 মিটার। এরপর উত্তর দিকে 3 মিটার, তার মানে উত্তর দিকে এই যে এখানে হচ্ছে 3 মিটার। তাহলে তার আদি অবস্থা ছিল এটা, আমরা যদি এটাকে 0 ধরে নেই আর তার শেষ অবস্থা যদি এটা ধরে নেই এ, আমাদের সরণ কি? সরণ হচ্ছে কি তার নির্দিষ্ট অবস্থান থেকে এই পয়েন্টটা, তার মানে সরণ হচ্ছে ও এ। এটা আমাকে বের করতে হবে। প্রথম কথা আগে আমরা দূরত্ব বের করি। দূরত্ব মানে কি? যে কোনো দিকে যে মোট দূরত্ব এসে গেছে, তাহলে দূরত্ব হবে জাস্ট যতগুলো দেওয়া থাকবে সব যোগফল, 4 + 3 দ্যাটস মিন 7 মিটার। কিন্তু সরণটা কি হবে? সরণ হচ্ছে তার আদি অবস্থা থেকে শেষ অবস্থা বরাবর যে স্ট্রেট লাইনটা। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গাতে গেছো, এই যে ন্যূনতম দূরত্বটা এটাই কি সরণ। কিন্তু তুমি যদি র্যান্ডমলি এইভাবে যাও, এটা হবে কি দূরত্ব, এটা হবে দূরত্ব, আর সোজা যে লাইনটা এটা হবে সরণ। তাহলে ও আর এ এটাই তো সরণ। তাহলে সরণটা আমরা কিভাবে বের করব? দেখো, এটা একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে। আমরা এটা কি অতিভুজ, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার মানে আমি এটা একটা পয়েন্ট দিলাম, এবি স্কয়ার প্লাস হচ্ছে ওবি স্কয়ার। তাহলে ও এ ইকুয়াল রুট 3 তার উপর স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 মানে হচ্ছে 16, তাহলে √25 মানে হচ্ছে অ্যান্সার আসবে 5 পাইলাম কি? 5 পাইলাম হচ্ছে সরণ, 5 পাইলাম সরণ। আর দূরত্ব পাইছি কত? 7। দূরত্ব মানে তোমার এখানে প্রশ্ন যেগুলো দেওয়া থাকবে সবগুলো কি যোগফল। দূরত্ব মানে সেই যে র্যান্ডমলি যে কোনো দিকে যে গেছে সেটা। তাহলে এই দূরত্ব পাইছি 7 আর সরণ পাইছি কত? 5। আমাকে বলছে যে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য মানে কি 7 থেকে 5 বাদ দিব, অ্যান্সার হবে 2। ওকে, নেক্সট। 75 মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে পড়বে? তার মানে তুমি এটা একটা ভূমি, এখান থেকে কত মিটার উচ্চতায়? 75 মিটার উচ্চতা থেকে একটা বস্তু আমরা ফেলে দিচ্ছি। বস্তুটা যেহেতু ফেলে দেওয়া হচ্ছে তার মানে এটার আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। তোমাকে বের করতে বলছে বেগের মান।
তুমি কি কি জানো? তুমি জি এর মান জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তুমি হাইট জানো, তুমি আদিবেগ জানো। তোমাকে বের করতে হবে হচ্ছে বেগ। আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল ইভি স্কয়ার। যেহেতু এটা একটা পরন্ত বস্তু, আমরা জানি দুই ধরনের বস্তু থাকে, একটা পরন্ত বস্তু আর একটা কি নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হয়, তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ। ওকে, আচ্ছা কেন আমি এই সূত্রটা ব্যবহার করলাম? কারণ খেয়াল করো যে এখানে কিন্তু টাইম দেওয়া নাই। এখানে যেহেতু টাইম দেওয়া নাই, আমাদের কি কি দেওয়া আছে? আমাদের আদিবেগ দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, হাইট দেওয়া আছে, আমাকে ভি বের করতে হবে। ওকে, তাহলে স্থির অবস্থা আদিবেগ 0, আদিবেগ 0, 2 ইন্টু 9.8 ইন্টু হাইট দেওয়া আছে 75, ভি স্কয়ার ইকুয়াল, সো ভি ইকুয়াল কি লেখা যাবে? ভি ইকুয়াল রুট, এইটাকে যদি আমরা গুণ করে রুট করি 9.8 আমরা এখানে পাবো হচ্ছে 1470, রুট অ্যান্সার করলে আসবে হচ্ছে 38.3 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্সার তাহলে হচ্ছে ক নাম্বারটা। তাহলে 75 মিটার উঁচু দালান থেকে একটা বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে পড়বে? 38.3 মিটার পার সেকেন্ড। নিচের কোনটি ভেক্টর রাশি? আবার সেম প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? তাপমাত্রা এটা হচ্ছে স্কেলার রাশি, সময় এটাও স্কেলার রাশি, ভরবেগ এর আগেও সেম আমরা এমসিকিউ দেখছি। তার মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি থেকে ইনশাআল্লাহ একটা কোশ্চেন আসবে। এই টপিকসটা একটু ভালো করে দেখবা। তাহলে ভেক্টর রাশি হবে কি? ভরবেগ। নিচের কোনটি স্কেলার রাশি? একদম সহজ, যেমন ত্বরণ, এটা হচ্ছে ভেক্টর রাশি। বেগ ভেক্টর রাশি। কাজও স্কেলার রাশি। দ্রুতিটাও স্কেলার রাশি। আচ্ছা, দ্রুতি আর বেগের মধ্যে একটু পার্থক্য বলি। ধরো তুমি এখান থেকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে চাচ্ছ, বি পয়েন্টে তুমি যে কোনো ভাবে যাইতে পারো, ধরো এইভাবে ঘুরে ঘুরে গেছো, তাহলে অবশ্যই এখানেও তুমি সময় সাপেক্ষে একটা অবস্থানে পরিবর্তন করছো। এটা হচ্ছে দ্রুতি। দ্রুতিটা কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে যে দূরত্বের পরিবর্তন। দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তার মানে এই দ্রুতিটা হবে স্কেলার রাশি। আর এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একদম স্ট্রেট লাইন বরাবর একটা নির্দিষ্ট দিকে যদি তুমি অবস্থানে পরিবর্তন করো, সেটা হবে কি? বেগ। তার মানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি কেন হবে? কারণ এটা সরণের ক্ষেত্রে কি থাকে? সরণের ক্ষেত্রে থাকে নির্দিষ্ট মান। সরণের ক্ষেত্রে কি থাকে? সরণের ক্ষেত্রে থাকে হচ্ছে দিক প্লাস হচ্ছে মান, আর দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে। ওকে, তাহলে এখানে অপশন কয়টা হবে? এই যে কাজও হবে আবার দ্রুতি হবে। আমরা তো এর আগে দেখছি যে কাজ কেন স্কেলার রাশি। 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে? ওকে, এই যে একটা বৃত্ত, এইটা হচ্ছে একটা বৃত্ত যার ব্যাস দেওয়া আছে হচ্ছে কয় সেন্টিমিটার? সরি 10 মিটার। যার ব্যাস দেওয়া আছে হচ্ছে 10 মিটার। তো তুমি ধরো ওইখান থেকে যদি অতিক্রম করো, আমরা এখানে 4টা খণ্ড করে নাই, তাহলে এটা থেকে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তার মানে এই এ পয়েন্ট থেকে কোথায় গেছো? বি পয়েন্টে গেছো। তার মানে এই যে এখানে গেছো, কোথায়? এ থেকে বি তে গেছো। তোমাকে সরণ বের করতে বলছে। সরণ মানে কি ছিল? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের স্ট্রেট লাইন। তাহলে এটাই তো আমাকে বের করতে হবে। আমি যদি কেন্দ্রটা ও দেই, যেহেতু পুরাটার ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ হবে এটা 5 এবং এটাও কত? 5। তাহলে এবি যদি আমি বের করতে চাই, আবার সেম কি পিথাগোরাস হইছে না? পিথাগোরাস মানে কি? লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। অতিভুজটাই কি হবে? সরণ। তার মানে এবি স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তার মানে এবি ইকুয়াল 25 প্লাস 25, এর উপর রুট করতে হবে। তাহলে 25 প্লাস 25 রুট, অ্যান্সার 7.07। আচ্ছা, এগুলো ছিল দশমিক, এগুলো হচ্ছে দশমিক 7.71। আচ্ছা, এই কোশ্চেনটাতে যদি 1/4 না দিয়ে অর্ধেক বলে, তার মানে তুমি এখান থেকে অতিক্রম করে কোথায় আসছো? যদি অর্ধেক বলে, তার মানে এই পয়েন্টে সিতে, তখন সরণ কত হবে? তখন সরণ হবে এই ব্যাস বরাবর। আবার যদি তোমাকে এই কোশ্চেনটাতে 1/4 না বলে বলে যে হচ্ছে 3/4 মানে 4 ভাগে 3 ভাগ, তার মানে তুমি এখান থেকে অতিক্রম করে আবার এই জায়গাতে আসছো, এটা ধরলাম ডি পয়েন্ট। তাহলে এইটুকু সরণ তখন কিন্তু সেম ভাবে বের করব। তার মানে 1/4 4 ভাগে 1 ভাগ গেলেও যে পরিমাণে সরণ হবে, 4 ভাগে 3 ভাগ গেলেও সেম পরিমাণেরই কি হবে? সরণ হবে। বাট দূরত্ব কিন্তু সেম হবে না। আবার যদি অর্ধেক বলে, তাহলে এ থেকে কোথায় যাবা? সিতে যাবা। তার মানে এই একটা এমসিকিউ আমরা 4 ধরনের প্যাটার্ন বুঝতে বললাম। ওকে, নেক্সট। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলা হয়? অবস্থানের পরিবর্তনের হারকে বলা হচ্ছে দ্রুতি। এখানে যদি তোমার বস্তু সরণের কথা বলতো, তাহলে সেটা হয়তো কি? সেটা হয়তো বেগ। যেহেতু এখানে অবস্থার কথা বলছে, সেটা যে কোনো দিকে হইতে পারে, তাহলে সেটা হবে কি? দ্রুতি।
দ্রুত 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড মিস্টেক পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি ভরের একটা বস্তু ত্বরণ কত হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে বলেই দিচ্ছে হচ্ছে সমবেগ। সমবেগ থাকলে কি তার কোনো ত্বরণ থাকে না? কেন? কারণ আমরা জানি a = v - u / t। যেহেতু সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে v = u হবে। দ্যাটস মিন v এর পরিবর্তে তুমি u বসাইতে পারবা। তাহলে u - u / t আলটিমেট কি হয়? আলটিমেট 0 হয়। একদম সহজ কথা। সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি হবে? 0 হবে। সমবেগের ক্ষেত্রে ত্বরণ কি হবে? 0 হবে। এমসিকিউটাতে খেয়াল করো কি কি দেওয়া আছে। একটা গাড়ির আদিবেগ দেওয়া আছে, গাড়ির আদিবেগ দেওয়া আছে, বৃদ্ধি পায় শেষ বেগ দেওয়া আছে, অর্ধ কিলোমিটার মানে হচ্ছে 500 মিটার পথ অতিক্রম করছে। আমাদের বের করতে বলছে হচ্ছে সময়। আমরা কি জানি? s = u + v 2 * t। মান দেওয়া আছে, s এর মান দেওয়া আছে হচ্ছে 500। অর্ধ কিলোমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার। তাহলে সেটাকে কত লেখা যাবে? 500, এরপর 20 + 40 / 2 * t। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 60t 1000 / t = 1000/60। এটা দিয়ে কাটাকাটি করলে বা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 16.67 সেকেন্ড। ওকে, একদম সহজ একটা ম্যাথ। তোমাকে জাস্ট দেখতে হবে যে কি কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে বলছে, আর গতির যে সমীকরণগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। নেক্সট, তাহমিদ 30 মিটার পার সেকেন্ড বেগে একটি তীর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। তার মানে তোমার কাছে একটা তীর আছে, ধরলাম এটা একটা তীর, এটা হচ্ছে কি করছে? সোজা উপরের দিকে নিক্ষেপ করছে। কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। তো নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তার মানে ম্যাক্সিমাম হাইট। খেয়াল করো, যখন তুমি কোন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করবা, ধরো গ্রাউন্ড থেকে আস্তে আস্তে উপরে উঠছে, এই হাইট পর্যন্ত যখন উঠছে, ওঠার পর এটার বেগ কি হয়ে গেছে? 0 হয়েছে। ধরো একটা বলকে তুমি নিক্ষেপ করছো, যেহেতু উপরে নিক্ষেপ করবে আস্তে আস্তে কি হয়ে যাবে? সে এখানে থেমে যাবে। থেমে যাওয়া মানে হচ্ছে এটা শেষ বেগ 0। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন কোন একটা বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করব, এটা যখন ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তখন তার শেষ বেগ কত হয়ে যায়? 0 হয়। আমাদের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, জি এর মানটা আমি জানি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা কি সূত্র অ্যাপ্লাই করি? v² = u² - 2gh। আচ্ছা, আমি কেন এই সূত্রটা ব্যবহার করলাম? কারণ এখানে আমাদের টাইম রিলেটেড কোনো ঘটনা দেওয়া নাই। তাহলে যেহেতু সর্বোচ্চ উচ্চতা উঠছে, তার মানে শেষ বেগ কত হয়ে যাবে? শেষ বেগ 0 হয়ে যাবে। তাহলে 0 = u - u² - 2gh। এইচটাকে আমরা লিখলাম কি? ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে পুরোটাকে বসে যদি নিয়ে আসা হয় 2gh max মানে ম্যাক্সিমাম ইকুয়াল u², দেন h max ইকুয়াল কি লেখা যায়? u² ডিভাইডেড হচ্ছে 2g। তোমরা চাইলে সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারবা। কি? h = u² ডিভাইডেড 2g। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সূত্র। তাহলে আমি যদি মান বের করি, মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? মান বসাইতে হবে। মান বসাই, যে h max ইকুয়াল u² মান দেওয়া আছে কত? 30, তার উপরে স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2 * 9.8। তাহলে একটু ক্যালকুলেট করি আমরা। কি বলছে? 30 স্কয়ার ভাগ হচ্ছে 9.8। তাহলে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 45.91। এক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ উচ্চতা ওঠার ক্ষেত্রে সময় বের করতে বলতে পারে। তাহলে সেটার ক্ষেত্রে t ইকুয়াল সূত্রটা হবে u/g। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, ম্যাক্সিমাম টাইম যেটা বলা হবে, সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়। আর একটা কথা এটার সাথে রিলেটেড করি বলি, একটা কথা রিলেটেড করে বলি, সেটা হচ্ছে ধরো একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করছো, বিচরণ কাল যেটাকে বলা হয়। তো একটা বস্তুকে যখন তুমি নিক্ষেপ করছো, উপরে উঠবে, ওঠার পর একটা পয়েন্টে থেমে যাবে, দেন আবার গ্রাউন্ডে বা ভূমিতে ফিরে আসবে। তাহলে একটা বস্তু উঠতে যদি টি পরিমাণে টাইম লাগে, নামতেও ঠিক একই পরিমাণে টাইম লাগে। তাহলে সেই ক্ষেত্রে বিচরণ কালের জন্য যদি আমরা সূত্রটা চিন্তা করি, বড় টি মানে ক্যাপিটাল টি ইকুয়াল টি, উঠতে যদি টি পরিমাণে টাইম লাগে, নামতেও টি পরিমাণে টাইম লাগবে, তাহলে সেই ক্ষেত্রে হবে 2u/g। এটা হচ্ছে বিচরণ কালের সূত্র, এটা একটু মাথায় রাখবা। ওকে, নেক্সট, মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা তিনটা আলাদা আলাদা যদি বের করি, প্রথমে 1 সেকেন্ডের জন্য কি হবে? ut + ½ g t²।
যেহেতু স্থির অবস্থা থেকে পড়বে আদি বেগ 0, তার মানে হচ্ছে হাফ, 9.8 হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 1, টি স্কোয়ার এখানে কত বসাবো, এটা হচ্ছে বসাবো 1 স্কোয়ার, 1 স্কোয়ার, তাহলে এটা দিয়ে কাটাকুটি করলে 4.9, দ্যাটস মিন 4.9, 4.9 H1, H1 কত পেলাম, H1 পেলাম হচ্ছে 4.9। এরপর আসো H2 মানে 2 সেকেন্ডের জন্য সেম, যেহেতু স্থির অবস্থা তাহলে আমি একদম সরাসরি লিখি 9.8 ইন্টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড মানে হচ্ছে 4, তাহলে এখানে পাবো হচ্ছে 4.9 ইন্টু কত 4 H2। এরপর আসি, আমি কেন 4.9 রাখলাম, কারণ এখানে আমাদের 4.9 আছে, তাহলে সেটাতে কাটাকাটি করা যাবে। এরপর আসো H3, H3 ইকুয়াল কি হবে, আবার এই 4.9 এখানে হচ্ছে 3 মানে হচ্ছে 3 3 9, তাহলে দেখো H1 অনুপাত H2 অনুপাত H3 যদি নেওয়া হয়, H1 হচ্ছে 4.9 অনুপাত 4.9 ইন্টু 4 অনুপাত কত, অনুপাত হচ্ছে 4.9 ইন্টু হচ্ছে 9, তাহলে উভয় পাশে থেকে যদি আমরা 4.9 গুলোকে বাদ দেই বা কাটাকাটি করি, তাহলে 1.4:9। ওকে, কোন অপশন আছে? আচ্ছা, অপশনে দেওয়া নাই, তাহলে সেটা হচ্ছে 1 4 আর হচ্ছে 9 হবে। এরপর বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? ওকে, পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা আছে, এটার জন্য তোমরা 3টা পয়েন্ট মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, তারপর নির্দিষ্ট দিক, এরপর নির্দিষ্ট সময়। তাহলে আমি যদি সংজ্ঞাটা বলি একদম সহজভাবে, সেটা হচ্ছে যে পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি বা পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন এক ধরনের গতি যেটা একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। যেমন ধরো এরকম একটা পথ আছে, এরকম একটা রাস্তা আছে, তো এই বিন্দু থেকে অতিক্রম করে যদি বারবার এইভাবে অতিক্রম করে একই দিক থেকে ধরো প্রথমবার অতিক্রম করতে তার 2 সেকেন্ড টাইম লাগছে, তারপরে বারো 2 সেকেন্ড লাগছে, তারপরে বারো 2 সেকেন্ড টাইম লাগছে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, তার মানে এটা একটা পর্যাবৃত্ত গতি। আবার এটা ত্রিভুজাকৃতি হইতে পারে, গোলাকার হইতে পারে। তো পর্যাবৃত্ত গতি আর হচ্ছে ঘূর্ণন গতির মধ্যে একটা পার্থক্য আছে। ঘূর্ণন গতি মানে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, আর পর্যাবৃত্ত গতি একটা বিন্দুকে কেন্দ্র করে, মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে অবশ্যই বৃত্তাকার পথ হবে, আর পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বৃত্তাকার পথ হওয়া ইম্পর্টেন্ট না। যেমন সরল সন্ধিত স্পন্দন গতিও কিন্তু এক ধরনের সরল সন্ধিত স্পন্দন গতিও এক ধরনের পর্যাবৃত্ত গতি। যেমন এটা একটা বিন্দুকে কেন্দ্র করে এইভাবে কি করে তুলতে থাকে, তাহলে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে যখন অতিক্রম করতেছে, এটা একটা পর্যাবৃত্ত গতি। ওকে, দেখি যেমন সরল দোলকের গতি, সরল দোলক মানে কি, একটা পেন্ডুলাম, এটা একটা পর্যাবৃত্ত গতি। তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি, মানে ইঞ্জিনের যে সিলিন্ডার থাকে ওটাও একটা নির্দিষ্ট বিন্দুকে করে বারবার অতিক্রম করতে থাকে, তার মানে এটাও রাইট। আর একটা হচ্ছে কম্পন মান সুরশলাকার গতি, কম্পমান মানে সুরশলাকে কি, এই যে এরকম টাইপের সুরশলাকা এরকম। তো এটাতে যখন তুমি একটা বল প্রয়োগ করো তাহলে সেটা কি করে, ভাইব্রেট করতে থাকে, এই জন্য এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি হবে। ওকে, তাহলে এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায় একটা বেসিক পার্ট, বা এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায় কিছু ম্যাথ। এখানে আমি কয়েকটি গ্রাফ দেখাবো। গ্রাফের কোনো এমসিকিউ আমরা দেখি নাই। তো গ্রাফ মেইনলি হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। গ্রাফ একটু খেয়াল করো, গ্রাফ হচ্ছে মেইনলি 3টা টাইপের বেশি আছে। একটা হচ্ছে এস ভার্সেস টি মানে সরণার সময়ের গ্রাফ, একটা হচ্ছে ভি ভার্সেস টি, আর একটা হচ্ছে এ ভার্সেস টি মানে হচ্ছে ত্বরণ আর হচ্ছে সময়ের গ্রাফ। তো সরণার সময়ের গ্রাফটা যদি খেয়াল করি, দেখো এই বরাবর আমি যদি সময়, আর এই বরাবর হচ্ছে এক্স এক্সিস বরাবর হচ্ছে আমরা নিলাম সময়, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সরণ। তো এগুলো এই বরাবর হচ্ছে টাইম থাকবে, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সরণের মান। তো গ্রাফগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল এইভাবে থাকবে। তো খেয়াল করো, যখন কোন একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড 1 2 3,
একটু গ্রাফটাতে খেয়াল করো, ধরো 0, যখন সময়ও 0 স্মরণও 0, সময় বাড়তেছে তার সাথে স্মরণের পরিবর্তন হচ্ছে। ওকে, যখন 2 সেকেন্ডে গেছে ধরলাম একটা নির্দিষ্ট পরিমাণে স্মরণ হয়েছে, বাট এই টাইমটাতে কিন্তু আমাদের কোনো ধরনের স্মরণের পরিবর্তন হয় নাই। তার মানে সময়ের সাপেক্ষে যখন স্মরণের পরিবর্তন হচ্ছে সেই জায়গাটাতে কি থাকবে, বেগ থাকবে। তাহলে এটাতে আমরা বলবো বেগ নট ইকুয়াল 0, তার মানে অবশ্যই বেগ আছে। আর এই পয়েন্টটাতে কি স্থির, তার মানে বেগের মানটা 0। কেন স্থির খেয়াল করো, ধরো যখন 2 সেকেন্ড তখন স্মরণের মান হচ্ছে 5, আমি ধরলাম কত 5, যখন 3 সেকেন্ড তখনও 5, যখন 4 সেকেন্ড তখনও 5, যখন 5 সেকেন্ড তখনও 5। তার মানে আমার সময় চেঞ্জ হচ্ছে, বাট কি স্মরণের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে অবশ্যই বেগ কি 0। আবার এই পয়েন্টটাতে খেয়াল করো, এখানে কি হচ্ছে, এখানে যখন 7 সেকেন্ড তখন যদি আমি 5 ধরে নেই, তারপরে কিন্তু আস্তে আস্তে স্মরণের পরিবর্তন হয়েছে, যদি এই পয়েন্টটা কি হয়েছে 0 হয়েছে, স্মরণের মানটা কত 0 হয়েছে। এটা কেমন, ধরো তুমি একটা পয়েন্ট থেকে সামনে গেছো, কিছুক্ষণ স্থির ছিল, আবার পিছনে ব্যাক করে আসছো, ঠিক সেম গ্রাফ। তাহলে গ্রাফের ক্ষেত্রে আমরা কি খেয়াল করব যে কিসের গ্রাফ, এস আর টি, তার মানে স্মরণার সময় গ্রাফ। স্মরণার সময় গ্রাফের ঢাল থেকে আমরা পাবো হচ্ছে ভি মানে বেগ, এটা একটু মাথায় রাখবা। এইটা যে ঢাল, এই ঢাল থেকে আমরা পাবো হচ্ছে কি, ঢাল থেকে পাবো হচ্ছে বেগ। কোন গ্রাফ, স্মরণার সময়ের গ্রাফের ঢাল থেকে আমরা পাবো হচ্ছে বেগ। যদি টাইমে সমান্তরাল থাকে, মানে সময় এক্সিসে সমান্তরাল থাকে, তাহলে ওই পয়েন্টে কোনো বেগ থাকবে না, আর ঢালু অংশগুলোতে কি থাকবে, বেগ থাকবে। ওকে, এরপর আসো, যখন আমরা ভি বাই টি এর গ্রাফ কনসিডার করবো, সেম টাইপের, এক্স এক্সিস বরাবর হচ্ছে সময় আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ভি। এখানেও যদি সেম ঘটনাটা আমরা দেই, ড্র করি, বাট এটার ঢাল থেকে আমরা পাবো হচ্ছে কি, এটার ঢাল থেকে আমরা পাবো হচ্ছে এ মানে ত্বরণ এ। তাহলে বেগ আর হচ্ছে সময়ের ঢাল থেকে আমরা কি পাবো, ত্বরণ। তার মানে যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা হয়, সময়ের সাথে কি হয়, বেগের পরিবর্তন হয়, তাহলে সেই পয়েন্টে অবশ্যই কি থাকবে, ত্বরণ থাকবে। তার মানে এখানে ত্বরণ নট ইকুয়াল 0। আর এই জায়গাতে যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, একদম স্ট্রেট একটা লাইন, তাহলে এখানে বেগের মানটা 0 না, এখানে হচ্ছে ত্বরণের মানটা কি হবে, 0 হবে। এই সময় হবে কি, সমবেগ। কি বেগ, সমবেগ, কারণ আমার সময় চেঞ্জ হচ্ছে বাট বেগের চেঞ্জ হচ্ছে না। আর এইটার ক্ষেত্রে কিন্তু বেগটা কি 0 মানে স্থির, আর এইখানে কিন্তু বেগ আছে বাট বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে জাস্ট এই অংশটুকু কি হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে, এখানে বেগের পরিবর্তন হয় নাই। এই জায়গাতে দেখো, এই পয়েন্টটাতে বেগের মানটা কমে গেছে। ধরো এই জায়গাতে যদি 5 থাকে, আস্তে আস্তে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। যেহেতু বেগ আস্তে আস্তে কমে গেছে, বেগ কমে যাওয়া মানে কি, এটা মন্দন। তার মানে এখানে বেগের মানটা হ্রাস পাইছে, কমে গেছে, এখানে হচ্ছে মন্দন হবে। তার মানে মন্দন হওয়া মানে কি, অবশ্যই সেটা নেগেটিভ হবে। আর ত্বরণের যে গ্রাফটা, ত্বরণ যেহেতু তোমাদের বইয়ে সুষম ত্বরণ দেওয়া থাকে, একদম সহজ, খালি জাস্ট হচ্ছে দেখবা যে এইরকম টাইপের, মানে যখন বেগের পরিবর্তনটা হবে, জাস্ট বেগের পরিবর্তনের জন্য একটা ত্বরণ, সুষম ত্বরণ, তারপরে কিছু পার্টিকুলার টাইম ধরে কোনো চেঞ্জ আসবে না, তার মানে সমবেগ, তারপরে যদি মন্দন হয় তাহলে গ্রাফটা এমন হবে কি, সেই বরাবর হচ্ছে টাইম আর এই বরাবর হচ্ছে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর থাকতেছে টাইম আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ত্বরণ। তো ত্বরণ এখানে দুইটা অংশ দেখাইছি, একটা হচ্ছে ত্বরণ মানে যেটা প্লাস মানে বেগ বৃদ্ধি হবে, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে মাইনাস, তার মানে এখানে বেগের মানটা কি করবে, হ্রাস করবে। বেগের মান যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা কি বলি, মন্দন বলি। ওকে, এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায়। তো এই দ্বিতীয় অধ্যায়ে যে টাইপের ম্যাথগুলো দেখা, মানে যে এমসিকিউ গুলো আমরা দেখলাম, এই টাইপগুলো একটু ভালো করে দেখবো। যদি আমি একটু সামারি করি তাহলে আমরা কি কি পাবো, প্রথমত যে বিভিন্ন টাইপের গতি আছে, গতিগুলো ভালো করে দেখবা, ওইখানকার যে এক্সাম্পল গুলো আছে সেগুলো ভালো করে দেখবা। তারপর স্কেলার রাশি, ভেক্টর রাশি দেখবা। তারপর হচ্ছে সরণার দূরত্ব দিয়ে ম্যাথ আসার চান্স মানে একটা দুটা অনেক বেশি, সরণার দূরত্ব দিয়ে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে যে গতি সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলোতে ছোট ছোট টাইপের ম্যাথ আসবে, খুব বেশি যে বড় আসবে তা না, কারণ একটা করে এমসিকিউ এর জন্য তুমি 1 মিনিট করেই পাচ্ছ। তাহলে অবশ্যই যেগুলো খুবই দ্রুত ক্যালকুলেশন করা যায় এরকম ইজি টাইপের এমসিকিউ আসবে। তারপর হচ্ছে একটু গ্রাফ দেখবা, গ্রাফগুলোর ক্ষেত্রে হচ্ছে সরণ আর সময়ের গ্রাফ, বেগ আর সময়ের গ্রাফ, এই গ্রাফগুলো কি মিন করে এগুলো একটু ভালো করে দেখবা, তাহলে ইনশাল্লাহ পারবা। ওকে, এখন আসো থার্ড চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের শুরুতেই, তৃতীয় অধ্যায় কিন্তু মোটামুটি অনেকগুলো টপিকস। তো এই টপিকস গুলোর মধ্যে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিকস বা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বেশি আসছে, আমরা মূলত সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে, তো আমরা তো বল সম্পর্কে জানি। তো এখানে এক ধরনের বল আছে, সেটা হচ্ছে কি, ঘর্ষণ বল। ঘর্ষণ বল জিনিসটা কি, যেটা তুমি যদি কোনো অর্থাৎ ঘর্ষণ বল মানে কি, ধরো একটা বস্তু সামনের দিকে যেতে চাচ্ছে, এর যে স্পর্শ তল, এই তলটাকে উল্টা দিকে যে একটা বাধা দেয়, এটাকে কি বলা হচ্ছে, ঘর্ষণ বল। দ্যাটস মিন তুমি যে সামনের দিকে যেতে চাচ্ছ, এই যে বাধা যে দিচ্ছে, এটাকে মূলত কি বলা হবে, ঘর্ষণ বল হয়। তো ঘর্ষণ বলের ভিতর যে নৌকা চালানোর সময়, নৌকা যেহেতু পানির ভিতর দিয়ে চলে, তাহলে এটা হবে কি, প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের আমি কয়েকটা এখানকার চারটে একটু ব্যাখ্যা করি। যেমন স্থিতি ঘর্ষণ, একটা বস্তু যে স্থির থাকে, এই স্থির থাকার পিছনে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। একটা গতিশীল বস্তু চলার পথে তার গতির বিরোধীতে
মানে গতির বিরুদ্ধে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আবর্তন ঘর্ষণ মানে যেটা রোটেট করে ঘুরতে ঘুরতে যাবে, এটা হচ্ছে আবর্তন ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ একদম মনে রাখার একটা টেকনিক বলে দেই, বায়বীয় পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে যে ধরনের ঘর্ষণগুলো কাজ করবে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ওকে, এরপর আসো, কোন বলটি কম শক্তিশালী? দেখো, প্রকৃতিতে মৌলিক বল আছে হচ্ছে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বলের একটু বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা, যে এটা রেঞ্জ বা এটা পাল্লা কিরকম, কোনটা সব থেকে বেশি শক্তিশালী। তো সব থেকে বেশি শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দেন এরপর দুর্বল বল, তারপর হচ্ছে মহাকর্ষীয় বল। তার মানে সব থেকে কম শক্তিশালী বল হচ্ছে মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল একদম দুর্বল একটা বল, ঠিক আছে? ওকে, বলের মাত্রা। দেখো, আমরা একটু বলের মাত্রা বের করি। বল সমান আমরা কি জানি? এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল কি? এম এ। এম তো মৌলিক রাশি, তাহলে এটাকে আর ভাঙানোর দরকার নাই, এমটা এম এ থাক। এ এ মানে কি? এ হচ্ছে ত্বরণ। ত্বরণকে ভাঙলে আমরা কি পাই? ভি বাই টি। আবার ভি কি? ভি হচ্ছে যৌগিক রাশি। তাহলে যৌগিক রাশি এটাকে ভাঙলে আমরা কি পাবো? এস বাই টি ডিভাইডেড, আগে থেকে তো টি নিচে ছিল, তাহলে আমরা পাবো হচ্ছে এস ডিভাইডেড হচ্ছে টি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা মাত্রা বের করি, এখন কিন্তু মাত্রা বের করা যাবে। কেন? কারণ এস সরণ, এটা একটা মৌলিক রাশি, টি এইটাও কি মৌলিক রাশি। তো এস এর মাত্রা হচ্ছে কি? ক্যাপিটাল এল, টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কি? ত্বরণের মাত্রা। তো এম এর মাত্রা কি ছিল? ক্যাপিটাল এম, এল, টি ইনভার্স 2। তো ফাইনালি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। আচ্ছা, এখানে অপশন দেওয়া নাই, আমরা ধরে নিলাম খ নাম্বারটা, টি ইনভার্স 2 এর ক্ষেত্রে। ওকে, তাহলে আমি আরো একবার একটু মনে করে দিই তোমাদের, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই মাত্রা এবং একক এই রিলেটেড কমপক্ষে একটা 2টা থেকে 3টা ম্যাথ আসবে, এই জন্য একটু ভালো করে দেখা যাবা। ভরবেগের মাত্রা একদম সহজ। ভরবেগ মানে কি ছিল? ভরবেগ মানে ছিল হচ্ছে এম ভি। এম মানে কি? ক্যাপিটাল এম, ভি মানে হচ্ছে এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স অন। তাহলে এম এল টি ইনভার্স অন। আচ্ছা, এইটাও অপশনে দেওয়া নাই, ধরলাম এইটা, তাহলে হচ্ছে অ্যান্সার হবে কি? ক। নেক্সট, পদার্থের জড়তার পরিমাপ কি? জড়তা কি? জড়তা বলতে কি বোঝায়? একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলবে। কখন? যদি আমরা কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি। আমরা জড়তা বলতে মেইনলি বোঝাচ্ছে ভর। জড়তা বলতে কি বোঝাচ্ছে? ভরের একটা পরিমাপক। যেমন যার ভর যত বেশি হবে তাকে গতিশীল করতে গেলে আমার বলের পরিমাণটা বেশি দিতে হবে। তাহলে পদার্থের জড়তার পরিমাপটা কি? সেটা হচ্ছে ভর। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? নিউটনের প্রথম সূত্র কি বলে? নিউটনের প্রথম সূত্র বলে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে কি হবে? গতিশীল হবে। তার মানে এটাকেও কিন্তু আমরা কিসের সূত্র বলে থাকি? জড়তার সূত্র বলে থাকি। আর এই জড়তা, এই যে বাহ্যিক বল, এই বলের ব্যাখ্যাটা কিন্তু আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই। ওকে, 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম, কয় গ্রাম? 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত? তার মানে তোমার কাছে একটা বন্দুক আছে, ওই বন্দুকের ভর দেওয়া আছে 1 কেজি, আর বুলেটের ভর দেওয়া আছে হচ্ছে কত? 5 গ্রাম। এবং বন্দুক পিছনের দিকে ধাক্কা অনুভব করছে, যেটাকে আমরা পশ্চাৎ বেগ বলি 2 মিটার পার সেকেন্ড। তাহলে গুলির ভরবেগ, মানে সরি, গুলির শেষ বেগ বের করতে বলছে। আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি কি জানি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। যেহেতু স্থির অবস্থা থেকে সব ঘটনাগুলো ঘটছে, তার মানে এগুলো কি হবে? 0 হবে। তাহলে আমরা যদি বন্দুকের ভর এটাকে m1 ধরে নেই এবং গুলির ভর যদি m2 ধরে নেই, তাহলে বন্দুকের বেগ এটা হবে হচ্ছে v1। আমাদের বের করতে হবে কি? গুলির বিশেষ বেগ অর্থাৎ v2। কি বের করতে হবে? v2 বের করতে হবে। যেহেতু এই পুরাটাই 0, তাহলে আমাদের v2 লাগবে। দ্যাটস মিন মাইনাস m2 v2 ইকুয়াল m1। m1 এর মান কত? 1 কেজি। v1 কত? 2। দ্যাটস মিন মাইনাস v2 ইকুয়াল 2 ডিভাইডেড 5 গ্রাম। গ্রামটাকে কি বানাইতে হবে? অবশ্যই কেজি বানাইতে হবে। এই জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে কত পাওয়া যাবে? 0.05। 0.05। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে কত? 2/400। সরি, অপশনে নাই। এটার অ্যান্সার আসবে হচ্ছে কত? এটার অ্যান্সার আসবে হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। অপশন নাই। ওকে, কোনটি জড়তা বেশি হবে? কোনটি জড়তা বেশি হবে? আচ্ছা, জড়তা মূলত কি বোঝায়? ভরের পরিমাপ। একটু আগে আমরা দেখছি, তাহলে যেটার ভর বেশি হবে সেইটার জড়তা বেশি হবে। দেখো,
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। 10 গ্রাম ভরের একটি গুলি সেখান থেকে 600 মিটার পার সেকেন্ড বেগে 20 মিলিমিটার প্রতি একটি তক্তা ভেদ করার পর বেগ 1/3 হ্রাস পায়। 1/3 কি পায়? হ্রাস পায়। এখন তক্তার বাধাদানকারী বলের মান বের করো। ধরো এটা একটা তক্তা ছিল, এটা কি ছিল? একটা তক্তা ছিল, যেটার একটা 10 গ্রাম ভর, কয় গ্রাম? 10 গ্রাম ভরের একটা গুলি এটার ভিতরে প্রবেশ করছে। কতটুকু প্রবেশ করছে? এটা হচ্ছে আমরা ধরে নিলাম দ্যাটস মিন 20 মিলিমিটার। কত মিলিমিটার? 20 মিলিমিটার। এবং এটার বেগ, শুরুতে বেগ ছিল কত? 600 মিটার পার সেকেন্ড। কত? 600 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে যে বাধাদানকারী বল বের করতে হবে। আচ্ছা, বল বের করতে গেলে আমার কি লাগবে? বল বের করতে গেলে আমার লাগবে হচ্ছে এম এ, ভর লাগবে, আর হচ্ছে ত্বরণ লাগবে। যেহেতু এখানে ত্বরণ বলবো না, এখানে হচ্ছে মন্দন বলবো। কেন? কারণ বেগ হচ্ছে হ্রাস পাইছে। তাহলে আমাদেরকে আবার এ বের করতে হবে। এ বার করবো কিভাবে? যেহেতু এখানে টাইম নাই, আমরা একটা সূত্র জানি। কি সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস 2as। ওকে, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। তাহলে আমি যদি -2a কে এই পাশে নিয়ে আসি, তাহলে as ইকুয়াল কি লেখা যাবে? ভি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার। ওকে, দেখো as ইকুয়াল ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে শেষ বেগ, আর আদি বেগ দেওয়া আছে। শেষ বেগটা আমাকে একটু বের করে নিতে হবে। শেষ বেগ কি বলছে? যে 1/3 হ্রাস পায়। আগে যত ছিল তার 1/3 হ্রাস পাইছে। আগে আদি বেগ ছিল কত? 600 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এইটা শেষ বেগটা কি হবে? ইউ মাইনাস ইউ এর কত? 1/3, তার মানে 1/3। মানে যা ছিল তার এত অংশ কমে গেছে, তার মানে আমার বর্তমান কত হবে? আগে যা ছিল সেটা থেকে যতটুকু কমে গেছে ওটা বাদ দিতে হবে। দ্যাটস মিন 600 মাইনাস 600 ইন্টু কত? 1/3। তাহলে এখানে পাবো 600 মাইনাস কত? 200 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 400। এই 400টা হচ্ছে কি? এই 400টা হচ্ছে শেষ বেগ। তাহলে 400 দেন তার উপর স্কোয়ার মাইনাস 600 তার উপর স্কোয়ার ডিভাইডেড 2, এটাকে আমরা এখানে নিচে দিয়ে দেই s। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা এখানে মান পাবা হচ্ছে 2 লক্ষ। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -2000000, অর্থাৎ 2 লক্ষ। নিচে হচ্ছে 2 ইন্টু কত মিলিমিটার বলছে? 20 মিলিমিটার। তো মিলিমিটারকে আবার কি করতে হবে? মিটার করতে হবে। 20 ভাগ হচ্ছে কত? 1000, যেটা করলে পাবা হচ্ছে 0.02। তো আমরা যদি 2 লক্ষটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 50 লক্ষ। 50 লক্ষ মিটার পার সেকেন্ড। তার মানে মন্দন কত হবে? 50 লক্ষ মিটার পার সেকেন্ড। আমরা ভর জানি, এখন জাস্ট মানটা বসায় দেবো। জাস্ট এটা ভর দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? বাধাদানকারী বল পাবো। ভর কত দেওয়া আছে? 10 গ্রাম। গ্রামকে আবার কি করতে হবে? কেজিতে বানাইতে হবে। তার মানে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার 4। আমি একটু সামারি করি, হ্যাঁ, যদি এটা একটা ক্যালকুলেশন রিলেটেড, আমি একটু সামারি করি। দেখো, বলছে যে 10 গ্রাম ভরের একটা গুলি, কয় গ্রাম? 10 গ্রাম ভরের একটা গুলি, যেটা হচ্ছে 600 মিটার পার সেকেন্ড বেগে 20 মিলিমিটার প্রত্যেকটি তক্তা ভেদ করার পর 1/3 বেগ হ্রাস পায়।
এখানে বাধাদানকারী বল বের করতে বলছে। কি বের করতে বলছে? বাধাদানকারী বল বের করতে বলছে। তার মানে বল বের করতে গেলে আমার দুইটা জিনিস লাগবে, একটা ভর জানা লাগবে আর একটা কি জানা লাগবে? ত্বরণ জানা লাগবে। আমাদের ভর দেওয়া আছে 10 গ্রাম, 10 গ্রামটাকে আমরা কেজি বানিয়ে নিব। ওকে, এরপর দেখো আমাদের বের করতে হবে ত্বরণ। ত্বরণ বের করার জন্য আমরা কি জানি? v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2as, এই সূত্রটা ব্যবহার করলাম। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে এই পাশে রাখা জাস্ট ক্যালকুলেশন আর কি, 2as ইকুয়াল v স্কয়ার মাইনাস u স্কয়ার। তো এখান থেকে 2s কে নিচে পাঠিয়ে দিছি এন্ড v স্কয়ারের মানটা বের করতে হবে, অর্থাৎ v বের করতে হবে। যখন আমার শুরুতেই বেগ ছিল কত? 600 মিটার পার সেকেন্ড, এটা 1/3 কমে যাওয়া মানে কি? 1/3 কমে যাওয়ার পর যে বেগটা থাকবে এটা কি? শেষ বেগ। তো আদি বেগ আমাদের এটা দেওয়া আছে, ওই আদি বেগের 1/3 হ্রাস পাইছে, তাহলে বর্তমান বেগ কত হবে? তাহলে u থেকে যতটুকু কমে গেছে সেটা বাদ দিব, দ্যাটস মিন এটা আমরা পাইলাম কি? শেষ বেগ। শেষ বেগের মান বসায় দিব, আদি বেগের মান বসায় দিব। এস মানে কি? সরণ। কতটুকু গেছে? 20 মিলিমিটার। মিলিমিটারকে আবার কি করতে হবে? মিটারে বানাইতে হবে। দেন ক্যালকুলেশন করে আমরা পাবো কি? মন্দন। মন্দন যতটুকু পাবো সেটার সাথে ভর দিয়ে গুণ করলে আমরা এটা পাবো, অর্থাৎ 5 গুণন 10 টু দি পাওয়ার 4 নিউটন। ওকে, নেক্সট, একটি বস্তুর উপর 5 নিউটন বল, একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? তো এটা খুব সহজ একটা জিনিস, যে হচ্ছে আমরা বলের ঘাত জানি। বলের ঘাত কি? J ইকুয়াল Ft। বলের ঘাত মানে এটাই মূলত আসলে ভরবেগের পরিবর্তন বোঝায়। কিভাবে আসে এটা একটু দেখাই তোমাদের। F ইকুয়াল কি লেখা যায়? F ইকুয়াল লেখা যায় ma ইনটু t। আবার এই a ইকুয়াল কি লেখা যায়? mv মাইনাস u t ইনটু t। তো এটাকে কেটে দিলে কি থাকবে? mv মাইনাস mu। তাহলে এইটাই তো কি? এটাই হচ্ছে বলের ঘাত। বলের কি? ঘাত। এই বলের ঘাতটাকে মূলত আসলে ভরবেগের পরিবর্তন বলা হয়। তো যদি আমাদের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ এই দুটো যদি দেওয়া থাকে তাহলে এভাবে করতে পারবা, অথবা যদি শুধুমাত্র বল আর সময় দেওয়া থাকে তাহলে সরাসরি J ইকুয়াল Ft দিয়ে করতে পারবা। এখানে F এর মান হচ্ছে 5 এবং সময় হচ্ছে 10, তার মানে হচ্ছে 50 কেজি পার মিটার স্কয়ার। ওকে, নেক্সট দেখো, জি এর রাশিমালা নিচের কোনটি? জি এর রাশিমালা হচ্ছে কি? অভিকর্ষীয় ত্বরণ জি ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। এখান থেকে আমাদের আরো কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে নিউটনের যে মহাকর্ষীয় সূত্রটা আছে, মহাকর্ষীয় সূত্রটা কি ছিল? এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড d স্কয়ার, অর্থাৎ দুইটা বস্তু, একটা m1 আর একটা যদি m2 হয় এবং এদের মধ্যবর্তী যদি ডিসটেন্স d হয়, তাহলে নিউটনের সূত্র অনুসারে সেটা কি হবে? যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তমানুপাতিক, এবং এই বল সংযোগ সরলরেখা বরাবর কি করা হয়? ক্রিয়া করে। তো এই সূত্রটা একটু মাথায় রাখবা, এটা দিয়েও ম্যাথ আসতে পারে বা সরাসরি হচ্ছে এমসিকিউ আসতে পারে। তো এখান থেকে আমরা হচ্ছে জি ক্যালকুলেশন করে বের করতে পারি, জি ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে একটা হাইটে আছে এই উচ্চতায়, এই উচ্চতায় যখন জি এর মানটা তোমাকে বের করতে বলবে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে জি এইচ ইকুয়াল জি এম এম বাই হচ্ছে আর প্লাস এইচ হোল স্কয়ার। এইচ হোল স্কয়ার, অর্থাৎ এইচ উচ্চতা যা জি এর মান, এই জি এর মানটা কি? মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি যেটা, আর এম হচ্ছে পৃথিবীর ভর। ওকে, নেক্সট, 60 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত? আমরা ওজন সমান কি জানি? ওজন সমান জানি হচ্ছে mg। তাহলে ওজন ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, আর একটা হচ্ছে কি? বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। তো বস্তুর ভর দেওয়া আছে, তাহলে আরেকটা কি জানতে হবে? জি জানতে হবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে কত? জি এর মান হচ্ছে 0। যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তার মানে ওজনের মানটাও কি হয়ে যাবে? 0। এখন আসে চতুর্থ অধ্যায়। তো তৃতীয় অধ্যায় হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে যে টাইপের ম্যাথগুলো আমরা দেখলাম, এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে দেখবা, খুবই ছোট ছোট টাইপেরই কোশ্চেন আসবে। তো তৃতীয় অধ্যায়ে যদি আমি একটু সামারি করি, তাহলে আমরা প্রথমে নিউটনের তিনটা সূত্র সম্পর্কে ধারণা পাবো। তো প্রথম সূত্র জড়তা সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে এফ ইকুয়াল এম এ, তৃতীয় সূত্র হচ্ছে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এফ ইকুয়াল মাইনাস এফ। এরপর হচ্ছে মহাকর্ষীয় সূত্র। এই সূত্রগুলো একটু ভালো করে দেখা যাবে। তারপর ঘর্ষণ বল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা দেখবা, আর ভরবেগের সংরক্ষণশীল নীতি, এই টাইপের ম্যাথ আসার চান্স সব থেকে বেশি। ওকে, এখন আসবে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে খেয়াল করো যে একটা চতুর্থ অধ্যায়টা কি ছিল? চতুর্থ অধ্যায়টা মূলত ছিল কি? কাজ, শক্তি এবং ক্ষমতা। তাহলে এই চ্যাপ্টারেই মূলত হচ্ছে কাজ, শক্তি। শক্তি বলতে আমরা আবার দুই ধরনের ঘটনা দেখবো, একটা বিভব শক্তি, গতি শক্তি, তারপরে ক্ষমতা এবং কর্মদক্ষতা রিলেটেড ম্যাথগুলো দেখতে হবে। একটা স্প্রিং কে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? একটা স্প্রিং, যখন একটা স্প্রিং এই অবস্থায় থাকে, যদি আমি এই স্বাভাবিক অবস্থা থেকে এই স্প্রিংটাকে টান টান করে লম্বা করি, তাহলে এইভাবে ধরে যখন তুমি টান দিবা, টান দিয়ে যখন ছেড়ে দিবা, স্প্রিংটা কিন্তু আবার পুরো অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা মেইনলি আসলে বিভব শক্তি আকারে জমা থাকে। তাহলে একটা স্প্রিং কে টান টান করলে এর মধ্যে কি শক্তি জমা থাকে? বিভব শক্তি।
দেখো নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে সে হচ্ছে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর হচ্ছে 55 কেজি। তার দ্বারা কৃতকাজ কত? কৃতকাজ মানে কি ছিল? ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10। এখন শুধুমাত্র কি আমরা এই নিশাত মজুমদারের ভর বসাবো না, তার হচ্ছে নিজেরও একটা ভর আছে 55 কেজি। তাহলে টোটাল ভর কত হবে? টোটাল ভর হবে হচ্ছে 65 ইন্টু 9.8 ইন্টু হাইট কত? 850। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 65 ইন্টু 9.8 ইন্টু 850, এখান থেকে মান পাবো হচ্ছে 5.41 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে হচ্ছে 5.4। ওকে, নেক্সট। একটি কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে 5 মিটার দূরে ঠেলে নিয়ে বস্তুটিকে গতিশীল করে ছেড়ে দিলে হচ্ছে আরো 2 মিটার সে যায়। ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে, যে বস্তুটা হচ্ছে কত কেজির? আচ্ছা, এখানে ভর দেওয়া নাই, ভর দেওয়া নাই, কোনো সমস্যা নাই। তারপর হবে এইটার উপরে যদি আমরা হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করি এবং 5 মিটার যাওয়ার পর, কত মিটার যাওয়ার পর? 5 মিটার যাওয়ার পর তুমি বলটাকে অপসারণ করে নিছো, তারপরে কিন্তু সে একটা বেগে থাকার কারণে সে আরো সামনে 2 মিটার যাবে। তো আমরা সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে W ইকুয়াল এফ এস, অর্থাৎ একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যতটুকু কি ঘটে? সরণ ঘটে, সেটাকে তো আমরা কাজ বলি। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তুমি যে 10 নিউটন বল দিছো এর কত মিটার পর্যন্ত ঠেলে নিয়ে গেছো? 5 মিটার। পরে 2 মিটারে কিন্তু তোমার কোনো অবদান নাই, পরে 2 মিটারে কিন্তু কোনো বল কাজ করে না। তার মানে এখানে বলের মানটা কত? 0। তাহলে এইটুকুর জন্য তো আমরা কাজ পাবো না, অর্থাৎ এই 2 মিটারের জন্য কোনো কাজ হবে না, কাজ হবে শুধুমাত্র 5 মিটারের জন্য। তাহলে 10 ইন্টু কত? 5, অর্থাৎ 50 জুল। কত হবে? 50 জুল। দেখো আমরা কিন্তু এই 2 মিটারের জন্য কাজ করব না। কেন? কারণ হচ্ছে আমরা 5 মিটার বল প্রয়োগ করছি, মানে 5 মিটার যাওয়ার জন্য আমরা বল প্রয়োগ করছি, পরে 2 মিটারের জন্য কোনো বল প্রয়োগ করি নাই। তাহলে এই 2 মিটারের জন্য কোনো কাজ হবে না, হবে শুধুমাত্র 5 মিটারের জন্য। নেক্সট, কাজের মাত্রা কি? মাত্রা রিলেটেড অনেকগুলো এমসিকিউ তোমাদের দেখাইছি, এটা দেখবা। ওকে, দেখো কোশ্চেনটা হচ্ছে যে 50 কেজি ভরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার 20টি সিঁড়ি উঠলো। মানে এইভাবে কয়টা সিঁড়ি আছে? 20টা। প্রত্যেকটা সিঁড়ি হচ্ছে কত করে? 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে কত পাবো? তাহলে পাবো হচ্ছে 0.5 মিটার। এরকম কয়টা সিঁড়ি আছে? 20টা সিঁড়ি আছে। আমরা কার সমান কি জানি? ডাব্লিউ ইকুয়াল আমরা কার সমান কি জানি? W ইকুয়াল এম জি এইচ। এম এর মান দেওয়া আছে কত? এম এর মান দেওয়া আছে 50, জি এর মান 9.8 এবং হাইট লাগবে। হাইটটা কত? হাইট হচ্ছে টোটাল 20টা সিঁড়ি আছে, এক একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 0.25 মিটার। তাহলে কত হয়? 5। দেন উচ্চতা হবে কত? 5। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে টোটাল পাবো হচ্ছে 2450 জুল। কত? 2450 জুল। খুবই সিম্পল একটা কোশ্চেন। ওকে, এরপরে কোশ্চেন দেখো, 50 কেজি ভরের, কয় কেজি ভরে? 50 কেজি ভরের এক বালক 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে কি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার, হাফ ইন্টু ভর দেওয়া আছে 50 কেজি ইন্টু বেগ কত? 7, তারপর কত হবে? স্কয়ার 25, তার মানে 25 ইন্টু 49, 25 ইন্টু 49 কত হবে? 1225 জুল। 1225 জুল। ওকে, নেক্সট দেখো, এই ম্যাথটা খেয়াল করো। এখানে বলছে যে কোন শর্তে গতিশক্তি কি? গতিশক্তি 16 গুণ হবে। এই টাইপের যে এমসিকিউ গুলো আছে অথবা কোশ্চেন গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে সমীকরণটা কোন দুইটা রাশি বা কোন রাশিগুলোর উপর ডিপেন্ড করে। যেমন গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তার মানে গতিশক্তি নির্ভর করে ভরের উপর আর কার উপর? বেগের উপর। তুমি যদি ভর বৃদ্ধি করো, যেহেতু এটা একটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে ভর যদি বৃদ্ধি করো গতিশক্তি বৃদ্ধি পাবে, আবার বেগ যদি বৃদ্ধি করো তারপরও গতিশক্তি বৃদ্ধি পাবে। কিন্তু সম্পর্কটা খেয়াল করো যে ভরের সাথে সরাসরি সম্পর্ক কি? সমানুপাতিক। আবার বেগের সাথে সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে ভর যদি আমি দ্বিগুণ করি, ভর কি করি? দ্বিগুণ করি, এবং বেগ দ্বিগুণ করি। ভর দ্বিগুণ করা মানে হচ্ছে 2, আর বেগ দ্বিগুণ করা মানে সেটার উপর স্কয়ার হবে কত? 4। তার মানে এখানে হবে কত? 8। কত হবে? 8 গুণ হবে। এইটা সাপেক্ষে পরেরটার ক্ষেত্রে ভর যদি 8 গুণ করো এবং বেগ যদি অর্ধেক করো, তাহলে ভর যদি আমি 8 গুণ করি 8 গুণ হবে, এবং বেগ অর্ধেক করলে 1/4 হবে, যেহেতু স্কয়ার করতে হবে। এটা প্রথমে কি ছিল? ভর, পরেরটা হচ্ছে কি? বেগ। ওকে, তাহলে এটা হবে হচ্ছে দ্বিগুণ।
এটার ক্ষেত্রে হবে 8 গুণ। এরপরে দেখো ভর 4 গুণ বেগ অপরিবর্তন, ভর 4 গুণ করলে জাস্ট চেঞ্জ হবে কত গুণ, চেঞ্জ হবে হচ্ছে 4 গুণ। পরেরটা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে না। পরেরটা খেয়াল করো, ভর অপরিবর্তন রাখছি, ভর কি করছি অপরিবর্তন রাখছি, এবং বেগ 4 গুণ করছি। বেগ যদি 4 গুণ করো তাহলে সেক্ষেত্রে এটা কত হবে, এটা হবে হচ্ছে 16 গুণ, কারণ 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 হয়। তার মানে এই অপশনটা রাইট। তাহলে আমরা যদি একটু সামারি করি, যেহেতু গতিশক্তি এটা ডিপেন্ড করতেছে ভর আর কার উপর, বেগের উপর, তাহলে আমি যদি ভরের পরিবর্তন করি গতিশক্তি পরিবর্তন হবে, অথবা বেগের পরিবর্তন করলে গতিশক্তির পরিবর্তন হবে। তাহলে এই বেগটা আবার কত গুণ হয়, মানে বর্গমূল বর্গ আকারে হয়। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে ভর অপরিবর্তন রেখে যদি আমি বেগকে কয় গুণ করি, 4 গুণ করি, তাহলে 4 4 16 গুণ হবে। দেখো একটা বস্তুকে, একটি বস্তু যেটা ভর দেওয়া আছে 7 কেজি, একে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 20 মিটার, মিটার বানাতে হবে এটাকে, 20 মিটার উচ্চতায় তুলতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি মানে কি, বিভব শক্তি মানে ছিল হচ্ছে ইপি, মানে পটেনশিয়াল এনার্জি ছিল mgh, কত ভর 7 কেজি, জি এর মান 9.8, কত হাইটে উঠাইছি 20। এটার आंसर আসে 1372 জুল। ওকে, নেক্সট। একটি যন্ত্র 20 কেজি ভরের, সরি, একটি যন্ত্র 200 কেজি ভরের একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 50 মিটার উচ্চতায় উঠাইতে 50 সেকেন্ড সময় লাগে। তাহলে যন্ত্রটির ক্ষমতা, ক্ষমতা মানে কি ছিল, W = P / T। ক্ষমতা সমান কি জানি, আমরা জানি হচ্ছে W / এত জ্ঞানজাম হইলে কি ক্লাস নেওয়া যায়। দেখো, একটি যন্ত্র 200 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 50 মিটার উচ্চতায় উঠাইতে তার কত সময় লাগে, 50 সেকেন্ড সময় লাগে। তো এটা কি বের করতে বলছে, ক্ষমতা বলছে। ক্ষমতা সমান আমরা কি জানি, P = W/T। W সমান আমরা কি জানি, mgh ডিভাইডেড হচ্ছে T। T এর মান দেওয়া আছে কত 50, সরি, T এর মান দেওয়া আছে হচ্ছে 50, জাস্ট মান বসাই। m এর মান হচ্ছে, m এর মান হচ্ছে 200 কেজি ইনটু g এর মান 9.8 ইনটু 50 ডিভাইডেড 50, 50 কাটলাম, দেন 200 ইনটু 9.8, আমরা পাবো 1960 ওয়াট। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা হচ্ছে জি এর মান কিন্তু আমাদের 10 দেওয়া আছে, এই মিস্টেকটা করা যাবে না। জি এর মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। তাহলে এম এর মান হচ্ছে 200 ইনটু জি এর মান 10 ইনটু হাইট হচ্ছে 50। অনেক সময় পরীক্ষায় যদি তোমাদের এখানে জি এর মান 10 দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 9.8 ব্যবহার করতে পারবো না। তাহলে অ্যানসারটা কত আসবে, তাহলে অ্যানসার আসবে হচ্ছে 2000 ওয়াট, যেটাকে আমরা 2 কিলোওয়াটও লিখতে পারি। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে, যদি জি এর মান দেওয়া থাকে 9.8 এর পরিবর্তে 10, তাহলে কিন্তু 9.8 ইউজ করা যাবে না। ওকে, নেক্সট। এরপর দেখো, 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর 40 নিউটন ওজনে একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় ওঠানো হলো। মোটরটির কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা মানে কি, ইটা ইকুয়াল আমাদের কার্যকর ক্ষমতা বা কার্যকর কাজ ডিভাইডেড হচ্ছে পি ইনটু কি 100%। এই ক্ষমতার পরিবর্তে কিন্তু আমরা কাজও ব্যবহার করতে পারি। তাহলে ইটা ইকুয়াল কার্যকর কাজ ডিভাইডেড প্রযুক্ত কাজ, প্রযুক্ত কাজ ইনটু কত 100%। তো এখানে মোটরটার, এটা তো আমাদের কি দেওয়া আছে প্রযুক্ত, প্রযুক্ত কত 700, আর কার্যকর কত হবে, কার্যকরের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি ভর, সরি, কার্যকরের ক্ষেত্রে হচ্ছে কি দেওয়া আছে বল দেওয়া আছে, এবং কত মিটার উচ্চতায় উঠাইছে 10 মিটার। আমরা জানি W = Fs, তাহলে Fs তার মানে F এর মান দেওয়া আছে 40 ইনটু হাইট দেওয়া আছে কত 10 ইনটু 100%। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 40 ইনটু 10 ভাগ হচ্ছে 700 ইনটু 100, দেন আমরা পাবো 57.14। ওকে,
তাহলে এটা অনেক সময় ক্ষমতা দিয়েও করা যাবে, আবার আমরা চাইলে কাজ দিয়েও করতে পারবো, কারণ আমরা কর্মদক্ষতা সমান কি জানি, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড হচ্ছে প্রযুক্ত ক্ষমতা, অথবা লভ্য কার্যকর কাজ ডিভাইডেড হচ্ছে প্রযুক্ত কাজ। সিকিউরিটিতে খেয়াল করো, জনাব শফিক 5 কেজি ভরা একটা বস্তুকে 14 সেকেন্ডে প্রতিটি 30 সেন্টিমিটার এমসিকিউতে খেয়াল করো, জনাব শফিক 5 কেজি ভরা একটি বস্তুকে 14 সেকেন্ডে প্রতিটি 10 সেন্টিমিটার উঁচু 60টি সিঁড়ি বেয়ে একটি দালানের ছাদে উঠলো। তো বিভব শক্তি বের করতে বলছে। এর আগে আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবে করবা। W ইকুয়াল কি mg/h। এই হাইটটা বের করবো কিভাবে, যেহেতু একটা সিঁড়ির হাইট দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 60টার হাইট কত হবে, অবশ্যই মিটার করে নিতে হবে। এরপর ক্ষমতা বের করতে বলছে। এর আগে যে কাজটা বের করছি জাস্ট ক্ষমতা সমান কি জানি, W ডিভাইডেড P ইকুয়াল W ডিভাইডেড T। আমরা ওই আগের এমসিকিউটা থেকে হচ্ছে W ইকুয়াল কি বের করবো, এই যে mgh বের করে জাস্ট টাইম দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, ক্ষমতা পাবো। তাহলে আমরা ক্ষমতা পাবো, সেম ম্যাথ। ওকে, দেখো 6 মিটার উঁচু, অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক ইম্পর্টেন্ট। 6 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে ছাদ হতে মুক্ত হয়ে ফেলে দিছি। ধরো এই গ্রাউন্ড থেকে হাইটটুকু কত, এইটুকু হচ্ছে 6 মিটার। কত মিটার, 6 মিটার। ভর দেওয়া নাই, দরকার নাই, আমরা ধরে নিলাম হচ্ছে m। বলছে যে ছাদ থেকে যখন আমরা ছেড়ে দিব, তো এটা তো নিচে পড়বে। তো বলছে যে ভূমি থেকে কত উচ্চতায়, কোথায়, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তো আমরা ধরে নিলাম ভূমি থেকে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে। ভূমি থেকে যদি এইটুকু আমরা x ধরে নেই, তাহলে এইটুকু কত হবে, 6 - x। ওকে, তো আমরা কন্ডিশন কি লিখতে পারবো, কাইনেটিক এনার্জি ইকুয়াল পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি হাফ mv², আর পটেনশিয়াল এনার্জি মানে কি mgh। তো এই যে mm শেষ। এখন দেখো, যেহেতু বস্তুটা আমরা এখান থেকে ছেড়ে দিচ্ছি, সে এতটুকু নিচে নামছে, অর্থাৎ 6 - x মিটার নিচে নেমে আসছে। তো এইটার জন্য আমাদের বেগ বার করতে হবে এই পয়েন্টে। যেহেতু আমাদের গতিশক্তির জন্য বেগ লাগবে, আমরা বেগ সমান কি জানি, v² ইকুয়াল mv² - 2gh। তো এখানে যেহেতু স্থির অবস্থা থেকে আদি বেগ 0, সরি প্লাস হবে, কেন, কারণ হচ্ছে পড়ন্ত বস্তু। তাহলে 2g, এই হাইটটা কত হবে, এই হাইটটা হবে 6 - x। এখানে একটু খেয়াল করো, এখানে দুইটা হাইট আছে, একটা হচ্ছে গতি শক্তির জন্য হাইট, আর একটা হচ্ছে বিভব শক্তির জন্য হাইট। মনে রাখবা, বিভব শক্তির জন্য যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে, আর গতি শক্তির জন্য হাইট হবে হচ্ছে বস্তুটা কতটুকু পথ অতিক্রম করছে। তাহলে আমি যদি বস্তুটাকে ধরে নেই এই পয়েন্টে, তাহলে ভূমি থেকে কত উপরে আছে, x মিটার উপরে আছে, সেটা আমরা বসাবো কোথায়, বিভব শক্তিতে। তার মানে হাফ, এবার বসাই, তার মানে gx। x কি হবে, ভূমি থেকে কত উপরে আছে। আর গতি শক্তির জন্য হাইট হবে বস্তুটা আগে কোথায় ছিল, এখন কোথায় আসছে, এই যে যতটুকু পথ অতিক্রম করছে। তার মানে আগে ছিল আমাদের এই পয়েন্টে, বস্তুটা এখন কোথায়, এই পয়েন্টে। দ্যাটস মিন 6 মাইনাস কত, x। ওই এই যে 6 - x, সেই মানটাই হবে এইখানকার হাইট। অর্থাৎ v² এর মান আমরা পাবো 2g কত, 6 - x। তো এখান থেকে হাফ, এই 2 কাটা, জি যদি আমি কেটে দেই, তাহলে আমরা ফাইনালি এখানে পাবো হচ্ছে 6 - x ইকুয়াল হচ্ছে x, দেন মাইনাস আছে ওই পাশে প্লাস হবে, অর্থাৎ 2x। সো x ইকুয়াল লেখা যাবে হচ্ছে 6/2, অর্থাৎ 3। কত আসবে, 3। তার মানে 3 মিটার উপরে, ভূমি থেকে 3 মিটার উপরে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। ওকে, অনেক সময় তোমাদের এই কন্ডিশনগুলো সমান না দিয়ে দিতে পারে, যে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, 3 গুণ, অথবা 10%, যে কোনো পার্সেন্টেজ আকারে দিতে পারে। তখন খালি জাস্ট এখানে সামনে বসা দেবো। ধরো দ্বিগুণ বলে দিছে, তার মানে কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ep, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। দ্বিগুণ দেওয়া থাকলে জাস্ট দ্বিগুণ বসা দিবা। যদি বলে যে ভূমি থেকে কত উচ্চতায় 10% হবে, সেম ভাবে জাস্ট খালি 10% বসা দিলেই হবে। ওকে, বাকি ক্যালকুলেশন সেম। এরপর দেখো কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমরা কি জানি, ইটা ইকুয়াল লভ্য কার্যকর ক্ষমতা অথবা কাজ ডিভাইডেড হচ্ছে প্রযুক্ত ক্ষমতা অথবা কাজ ইনটু 100%। তো কর্মদক্ষতা আসলে 100% এর অধিক হতে পারে না, এটা কখনো 100% এর অধিক হতে পারে না। আর এটা হচ্ছে একক বিহীন রাশি, কারণ আমরা জানি কি ইটা ইকুয়াল কাজ বাই কাজ। কাজ বাই কাজ মানে হচ্ছে এটা কি কার্যকর কাজ ডিভাইডেড হচ্ছে কি প্রযুক্ত কাজ। তো আমরা দুটোরই যদি একক সেম হয়, তাহলে জুল জুল হলে কি হয়ে যাবে, কেটে যাবে। লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রযুক্ত শক্তির কি অনুপাত, তার মানে এটা কি তিনটাই রাইট। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের কি কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের এমসিকিউ। এবার আমরা হচ্ছে সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টারটার এমসিকিউ দেখব। শুরু করি।
প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা। কম্পাঙ্ক কি ছিল? কম্পাঙ্ক হচ্ছে f ইকুয়াল 1/t। তো টি মানে হচ্ছে কি? টাইম বা পর্যায়কাল। তাহলে f এটার মাত্রা হচ্ছে t ইনভার্স 1, অর্থাৎ সময়ের মাত্রা যা হবে সেটা জাস্ট ইনভার্স অন, যেহেতু কম্পাঙ্ক সময়ের কি ব্যস্তানুপাতিক। ওকে, তরঙ্গের সঙ্গে কোনটি সঞ্চালিত হয়? অর্থাৎ তরঙ্গটা মেইনলি কি ছিল? তরঙ্গ কি? শক্তি স্থানান্তরিত। আমরা তরঙ্গের সঙ্গে কি হয়? শক্তি স্থানান্তরিত হয়। এবার এমসিকিউটাতে খেয়াল করো, এমসিকিউটাতে কি বলছে যে শব্দের তীব্রতা আই, যেটা বিস্তারের সাথে সম্পর্ক কি? শব্দের তীব্রতা বিস্তারের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, অর্থাৎ গ নাম্বার। নিচের কোনটির মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম হয়? শব্দের বেগ ডিপেন্ড করা হচ্ছে মাধ্যমের উপর। তো যে মাধ্যমটা যত বেশি হালকা হয় সেই মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম হয়। তো যেমন গ্লিসারিন, এটা একটু ঘনত্ব বেশি। তারপর পানি এবং প্রাকৃতিক গ্যাসে হচ্ছে সব থেকে কম হয়। অর্থাৎ যেমন আমরা জানি যে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তোমাদের বই একটা ছক দেওয়া আছে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ, অবশ্যই ছকটা একটু খেয়াল করে যাবা এবং পড়ে যাবা, কারণ ওখান থেকে এমসিকিউ একটা আসবে। ওকে, এরপর দেখো বলছে যে শব্দের বেগ দেওয়া আছে, একটা বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে এবং পর্যায়কাল বের করতে বলছে। কি বের করতে বলছে? পর্যায়কাল। আমরা কি জানি? আমরা জানি v ইকুয়াল ল্যামডা বাই টি। সো টি ইকুয়াল কি লেখা যাবে? ল্যামডা ডিভাইডেড ভি। ল্যামডা এখানে কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি হচ্ছে বেগ। তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1250 সেন্টিমিটার। তো এটাকে মিটার বানালে কত হবে? 100 দিয়ে আমাদের ভাগ দিতে হবে, তাই তো? 100 দিয়ে ভাগ দিতে হবে। 12.5 ডিভাইডেড হচ্ছে শব্দের বেগ দেওয়া আছে 350। তাহলে আমরা পাবো হচ্ছে 0.0357, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের কি? পর্যায়কাল। নেক্সট, 1 মিটার সুতার এত গ্রাম ভর ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে? দোলনকাল মানে ধরো এরকম একটা বস্তু আছে, আমি যদি এটাকে ঝুলিয়ে দিই, যেটা দৈর্ঘ্য কত? 1 মিটার এবং এটার ভর দেওয়া হচ্ছে 10 গ্রাম। তো দোলনকাল আমরা কি জানি? টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি। তো 2 ইন্টু পাই এর মান তো জানি 3.141616 রুট, এখানে আমাদের ভরটা দরকার নাই, 1 ডিভাইডেড 9.8। ওকে, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি 2 ইন্টু 3.1416, ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে 2.007। তার মানে এটা আমরা 2.0 বলতে পারি। দেখো, দোলনকাল নির্ণয় করার জন্য আমরা দুইটা সূত্র পাবো। একটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, যেটা হচ্ছে একটা পেন্ডুলামের জন্য ইউজ করা হয়, অথবা কোনো একটা সুতাতে একটা বস্তু ঝুলানো, এসব ক্ষেত্রে। আর একটা আমরা পাবো স্প্রিং এর জন্য, সেটা হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। অবশ্যই এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমরা ইউজ করবো হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে, যেটা এলটা দেওয়া থাকবে কি? এরকম সুতার দৈর্ঘ্য, আর এখানে হচ্ছে একটা বস্তু ভর দেওয়া থাকবে, আর কি হচ্ছে? স্প্রিং কনস্ট্যান্ট। নেক্সট, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? তো আমরা জানি হচ্ছে তরঙ্গ মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কি হয়? যে বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এগুলো তো কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, এগুলো মাধ্যম ছাড়া চলাফেরা করতে পারে। আর যে তরঙ্গগুলো মাধ্যমের উপর ডিপেন্ড করে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বলি। তো যান্ত্রিক তরঙ্গ মেইনলি কয় ধরনের হয়? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তো আমি একটু দেখাই, ধরো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কেমন? যেটা হচ্ছে এরকম প্রসারণ সংকোচন এইভাবে প্রবাহিত হবে, অর্থাৎ তরঙ্গের বেগ এবং তরঙ্গের যে অভিমুখ বা দিকটা সেটা থাকবে হচ্ছে সমান্তরাল, মানে একই দিকে থাকবে। আর অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে সেটা হবে কেমন? যে এরকম টাইপের। তো এটা তরঙ্গের বেগ আর তরঙ্গের অভিমুখ, এটার মধ্যবর্তী কোণ থাকবে কি? 90 ডিগ্রি। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গটা সংকোচন প্রসারণের মাধ্যমে হয়ে থাকে, যেটা হচ্ছে কি? শব্দ তরঙ্গ, যেটা কি? শব্দ তরঙ্গ। আর অনুপ্রস্থ সেটা হচ্ছে পানির তরঙ্গ। তো এটা মনে রাখার একটা টেকনিক তোমাদের বলি, যেমন এখানে প দিয়ে লেখা, তো পানিতেও কি আছে? প আছে। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে পানি, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ, আর বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা যান্ত্রিক তরঙ্গ বলতে পারবো না।
কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, এফ ইকুয়াল 1/t। টি হচ্ছে পর্যায়কাল আর এফ হচ্ছে কম্পাঙ্ক, তার মানে এটা কি, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি হবে, সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। ওকে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কম্পাঙ্কের দিকের সাথে কিভাবে অগ্রসর হয় আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে কি সমান্তরাল ভাবে অগ্রসর হবে, আর লম্বভাবে কি হয় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে। তো অনেক সময় তোমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বের করতে বলে, তো ল্যামডা বের করা আমরা একটা যদি ম্যাথ সলভ করি, যেমন ধরো এরকম একটা তরঙ্গ দেওয়া আছে, তো এই তরঙ্গটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্য বলে দিয়েছি ধরো 50 মিটার। কত মিটার? 50 মিটার। তোমাকে এখান থেকে বলবে যে ল্যামডার মান বের করো। তো ল্যামডার মান বের করার জন্য একটা টেকনিক বলে দেই, তরঙ্গটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা দাগ দিবা, তারপর সর্বোচ্চ বিন্দু মাঝখানে, তারপর সর্বনিম্ন মাঝখানে, এইভাবে দাগ দিতেই থাকবা, সর্বোচ্চ মাঝখানে সর্বনিম্ন এবং যেখানে যা শেষ হয়েছে। এই যে এইটুকু কি λ/4। তাহলে আমরা একটু কাউন্ট করবো যে কয়টা λ/4 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10 ইন্টু কি λ/4 ইকুয়াল কত? 50। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাকাটি করি এটা থেকে একটা 5 পাবা, তাহলে আমরা ইকুয়াল আসবে কত? 20 এত মিটার। অনেক সময় তোমাদের এরকম একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই তরঙ্গ দৈর্ঘ্য বা একটা তরঙ্গ দেওয়া থাকবে, সেই তরঙ্গ থেকে হচ্ছে ল্যামডা বের করতে বলবে। যদি এরকম মান দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমরা এইভাবে বের করবা। কিভাবে? যেখানে তরঙ্গটা শুরু হয়েছে সেখানে একটা দাগ দিবা, সর্বোচ্চ বিন্দু মাঝখানে, সর্বনিম্ন মাঝখানে, এইভাবে দাগ দিয়ে আমরা শেষ পর্যন্ত যাব। ওকে, এইভাবে তোমাদের অনেক সময় ল্যামডা বের করতে বলবে। ঢাকা বেতার মিডিয়াম ওয়েভ দেওয়া আছে, তার মানে হার্টস, এটা হচ্ছে কম্পাঙ্কের মান দেওয়া আছে কত? 630 কিলো হার্টস। তাহলে এটাকে আবার আমাদের কি করতে হবে? 1000 দিয়ে গুণ দিতে হবে। কেন? কারণ হার্টস বানাইতে হবে। ওকে, এরপর আছে আলোর বেগ দেওয়া আছে, বের করতে বলছে ল্যামডার মান। আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি, মানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সূত্র জানি কি, বেগ এবং ল্যামডা। আমরা কি জানি? আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তো আমাদের ল্যামডা বের করতে হবে, তাহলে ল্যামডা ইকুয়াল ভি ডিভাইডেড এফ। এখানে ভি এর মান দেওয়া আছে 3 গুণন 10⁸ ডিভাইডেড 1000 দিয়ে অবশ্যই কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 3 ইন্টু 10⁸ ভাগ আমরা মান পাবো হচ্ছে 476.19 মিটার। এটা হচ্ছে কার মান? তরঙ্গ দৈর্ঘ্যের মান। নেক্সট, পর্যায়কাল দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। কি বার করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, ভি ইকুয়াল কি? ভি ইকুয়াল হচ্ছে λ/টি। এখান থেকে কি বের করবো? ল্যামডা মানে কি? ভি ইন্টু টি। তাহলে জাস্ট গুণ করে যা পাবা এটাই হচ্ছে আমাদের কি? ল্যামডার মান। কোন তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয় না? আমি শুরুতে বললাম যে আমরা তরঙ্গ দুই ধরনের পাবো, একটা মাধ্যমের উপর ডিপেন্ড করে আর একটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে না। যেমন শব্দ তরঙ্গ, এটা আমরা দেখতে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যেটাকে আমরা দৈর্ঘ্য তরঙ্গ বলি। যান্ত্রিক তরঙ্গ, এটা তো মাধ্যমের উপর ডিপেন্ড করে। পানির তরঙ্গ কি? একটা অনুপ্রস্থ তরঙ্গ, যেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। উদাহরণ কি হইতে পারে? উদাহরণ হইতে পারে হচ্ছে আলো। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আলো। আচ্ছা, কম্পাঙ্ক বৃদ্ধি করলে কোনটি কমে? কম্পাঙ্ক বৃদ্ধি করলে কোনটি কমে? আমরা কি জানি? এফ ইকুয়াল 1/টি। তাহলে আমি যদি এটা বৃদ্ধি করি তাহলে কি হবে? টি কমে যাবে, অর্থাৎ পর্যায়কাল কমে যাবে। ওকে, এক পূর্ণ দোলনের সময়কে কি বলা হয়? অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন, মানে যখন একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করবে, এখান থেকে শুরু করে এটা সম্পূর্ণ করবে পূর্ণ দোলন, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছে দোলনকাল। সেই সময়কে কি বলা হয়? দোলন কাল। অর্থাৎ একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে যতটুকু টাইম লাগে সেটাকে বলা হচ্ছে দোলনকাল অথবা পর্যায়কাল। দেখো, ভূগর্ভে খনিজ অনুসন্ধানে শব্দের কোন ধর্ম ব্যবহার করা হয়? এটা হচ্ছে প্রতিফলন। কিরকম? ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো একটা যদি বস্তু থাকে, তো আমরা যখন এখান থেকে শব্দ তরঙ্গ এইভাবে নিক্ষেপ করব, এই তরঙ্গটা প্রতিফলিত হয়ে এসে আমরা একটা 3D ওই বস্তুটার একটা সাইজের একটা ইমেজ ক্রিয়েট করতে পারি এই শব্দ তরঙ্গের মাধ্যমে। তাহলে এটা মেইনলি কি হয়? এটা মেইনলি কি হয়? শব্দের প্রতিফলনের মাধ্যমে হয়। ওকে, 20°C তাপমাত্রায় শব্দের বেগ কত? 20°C তাপমাত্রায় শব্দের বেগ কত? তো আমরা কি জানি? আমরা জানি v1 v2 ইকুয়াল √T1/T2। অর্থাৎ শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা কি আছে? সম্পর্ক আছে। সেটা কি? বর্গমূলের সমানুপাতিক। অবশ্যই তাপমাত্রাটা কি? কেলভিন এককে বসাইতে হয়। তো আমরা হচ্ছে যদি T1 ধরি, T1 কত? T1 হচ্ছে 0 ডিগ্রি, এটাকে কেলভিন বানালে 273 কেলভিন। এরপর T2 20 ডিগ্রি দেওয়া আছে, T2 20 + 273।
293 কেলভিন। তো টি1, তাহলে আমরা ভি1 ধরে নেব কত, 330 মিটার পার সেকেন্ড। 0°C তাপমাত্রায় শব্দের বেগ কত, 330। ওকে, আমাদের 20°C জন্য বের করতে বলছে, তার মানে আমরা 20° কে আবার ক্যালভিনে বানাইছি। আমাদের দরকার কি, ভি2। তাহলে ভি2 √T1 ইকুয়াল ভি1 √T2। তো ভি2 ইকুয়াল কি লেখা যাবে, ভি1 √T2 ডিভাইডেড হচ্ছে টি1। এখন আমরা এখানে যদি মান বসা দেই, ভি1 এর মান কত, ভি1 এর মান হচ্ছে 330 ইন্টু √T2, টি2 কত 293 ডিভাইডেড টি1 এর মান কত, টি1 এর মান হচ্ছে 273। 330 ইন্টু √293, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান পাবো হচ্ছে 341.87। 341, এই তো প্রায় কাছাকাছি 340, এটাই হবে কি অ্যান্সার। কোশ্চেনটাতে খেয়াল করো, 1°C তাপমাত্রায় শব্দের বেগ কত বাড়বে। তার মানে আমরা যদি টি1 অর্থাৎ 0°C ধরে নেই, এই টি1 তাহলে কত হবে, 273 ক্যালভিন, আর টি2 1 ডিগ্রি বৃদ্ধি করছি, তার মানে 274 ক্যালভিন। ওকে, আমরা ভি1 কত পাবো, ভি1 হচ্ছে 330। তাহলে আমাদের বের করতে হবে কি, ভি2 কত ডিগ্রির জন্য, 274। 274 কেন, কারণ হচ্ছে আমাদের 1 ডিগ্রির জন্য বলছে, এটার আমরা পার্থক্য বের করতে হবে। তাহলে ভি2 ইকুয়াল আমরা কি পাবো, ভি2 ইকুয়াল পাবো ভি1 √T2 ডিভাইডেড হচ্ছে √T1। 330 ইন্টু √274 ডিভাইডেড √273। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 330.60 মিটার পার সেকেন্ড। তার মানে এইটা কত ডিগ্রির জন্য, এটা হচ্ছে, এটা আসতেছে আমাদের 274 ডিগ্রির জন্য, সরি 274 ক্যালভিনের জন্য। তো 273 ক্যালভিনে কত ছিল, 330, আর 274 যা সেটা কত হচ্ছে 330.6। তাহলে পার্থক্য করলে আমরা পাবো কত, 0.6 মিটার পার সেকেন্ড। তার মানে 0.6 মিটার পার সেকেন্ড এতটুকু কি হয়েছে, বেগ বৃদ্ধি পাইছে, কত ডিগ্রির জন্য, 1 ডিগ্রির জন্য। ওকে, দেখো 3°C তাপে 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনার দূরত্বটা কত হবে, তার মানে দূরত্ব বের করতে হবে। সূত্র একটাই, S ইকুয়াল ভিটি। এস কি, এস হচ্ছে প্রতিধ্বনি শোনার দূরত্ব, এস কি প্রতিধ্বনি শোনার দূরত্ব। খুবই মজার ব্যাপার, আমরা এই একটা সূত্র দিয়েই সব ম্যাথ করতে পারবো। যা সূত্রটা একটু মাথায় রাখো, এস ইকুয়াল ভিটি। এস হচ্ছে প্রতিধ্বনি শোনার দূরত্ব। এই প্রতিধ্বনি শোনার দূরত্ব কিভাবে বের করব, প্রতিধ্বনি শোনার দূরত্ব বের করার একটা লাইন মাথায় রাখবা, সেটা হচ্ছে শব্দ যেখান থেকে তৈরি হয়, যেখানে বাধা পায় এবং যেখানে ফিরে আসে তার মোট দূরত্ব। বি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়। আমি একটু যদি বুঝাই, ধরো এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো এখান থেকে যদি কেউ একজন শব্দ তৈরি করে, ধরো এখান থেকে কেউ একজন কি করছে, শব্দ তৈরি করছে, তাহলে এই শব্দটা কি ট্রাভেল করে যাবে, বাধা পেবে, আবার ফিরে কি ওর কানে চলে আসবে, তখন কিন্তু আমরা প্রতিধ্বনি কি করব, শুনতে পারবো। তার মানে শব্দটা তৈরি হবে, যাবে, আবার বাধা পেয়ে কি ওর কানে ফিরে আসবে। এটুকু যদি আমরা ডি ধরে নেই, অর্থাৎ এই ব্যক্তি থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব যদি আমরা ডি ধরে নেই, তাহলে আমি কি বলছিলাম, আমি বলছি হচ্ছে এস প্রতিধ্বনি শোনার দূরত্ব। কিভাবে বের করব, শব্দ কোথায় তৈরি হয়েছে, কোথায় বাধা পেয়েছে এবং কোথায় ফিরে আসছে তার মোট দূরত্ব। তাহলে যা এইটুকু গেছে ডি, আবার ব্যাক করে ফিরে আসছে কত, ডি। তার মানে এখানে হবে হচ্ছে 2d। 2d ইকুয়াল কি হবে, ভিটি। এই 2d কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারবো না, 2d সবসময় ব্যবহার করা যাবে না। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে যদি দেই, ধরো একটা লোহার তৈরি পাইপ আছে, তো এখানে শব্দ তৈরি করলে এখানে প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, এই ক্ষেত্রে কিন্তু আমরা 2d ব্যবহার করতে পারবো না। তখন শুধুমাত্র শব্দ তৈরি হয়েছে এখানে, গেছে কোথায়, এই জায়গায়। ওকে, তার মানে এটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে ডি এর মান। তাহলে ডি ইকুয়াল কি পাবা, ভিটি ডিভাইডেড হচ্ছে 2। এখন দেখো টি আমাদের দেওয়া আছে, প্রতিধ্বনি শোনার যে সময় সেটা দেওয়া আছে, আর 30°C তাপমাত্রা কি বের করতে হবে, শব্দের বেগ। কিভাবে, এই যে v1 v2 ইকুয়াল √T1 বাই √T2। এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে v2 বের করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, 30 ডিগ্রি। তো তোমরা এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 347.67, 347.67। আর এখানে প্রতিধ্বনি শোনার সময় দেওয়া আছে 0.12 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এটা যদি ক্যালকুলেট, এটা আসবে হচ্ছে 20.86 মিটার, 21, এটা কাছাকাছি। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট, পাইপের শব্দ 0.1 সেকেন্ডে পৌঁছানোর দৈর্ঘ্য। দেখো এই যে একটু আগে বললাম, এই যে এটা একটা পাইপ ছিল,
এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটা প্রতিধ্বনি শোনার সময়টা ছিল কত? 0.01। আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়াল ভিটি। তার মানে শব্দটা এখানে তৈরি হয়েছে আর এখান থেকে শোনা গেছে, তার মানে এখানে কিন্তু ব্যাক করার ফিরে আসে নাই। তাহলে এসটাই হচ্ছে কি পাইপের দৈর্ঘ্য। তাহলে এস ইকুয়াল, এখন পাইপটা কিসের তৈরি? এখানে কিন্তু অবশ্যই একটা মান দেওয়া থাকবে। যদি লোহার দেওয়া থাকে তাহলে লোহার মাধ্যমে বেগ বসাইতে হবে, দেন প্রতিধ্বনি শোনার যে সময়টা আছে সেটা বসাইতে হবে। এখানে একটু ইনফরমেশন মিস আছে, অবশ্যই তোমার এখানে দেওয়া থাকবে যে পাইপটা যদি লোহার তৈরি হয় তাহলে অবশ্যই লোহা মাধ্যমে যে শব্দের বেগ আছে সেই বেগটা বসাই দিয়ে জাস্ট যে এস পাবা, এটাই হচ্ছে পাইপের দৈর্ঘ্য হবে। দেখো 0°C তাপে সর্বোচ্চ কত গভীরতা কমালে প্রতিধ্বনি পাওয়া যাবে? তার মানে আমরা কি বের করবো? এস ইকুয়াল ভিটি। 0°C তাপে, 0°C তাপে শব্দের বেগ কত? 330। এখন বলছে যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে সর্বোচ্চ কত গভীরতায়, তার মানে আমাদের সর্বনিম্ন প্রতিধ্বনি শোনার জন্য যে টাইমটা, এটা কত হয়? এটা হচ্ছে 0.1 সেকেন্ডের সমান অথবা 0.1 সেকেন্ডের থেকে বেশি। এর কম হলে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না, তার মানে সর্বনিম্নটা হবে কত? 0.1। তাহলে হচ্ছে 33। প্রতিধ্বনির ক্ষেত্রে কি ছিল? 2D। সো ডি ইকুয়াল 330 ইন্টু হচ্ছে 0.1 ডিভাইডেড 2, 330 ইন্টু 0.1 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 16.2 মিটার। ওকে, অনেক সময় তোমাদের এই যে এটা হচ্ছে অ্যান্সার, অনেক সময় হচ্ছে 332 দিয়েও ক্যালকুলেশন করে। যদি তুমি যদি এটা 330 এর পরিবর্তে 332 দিয়ে ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার এটা আসবে। কারণ আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 330, সো তোমরা 330 দিয়ে ক্যালকুলেশন করবো। দেখো 20°C তাপে প্রতিধ্বনি শুনতে সময় কত লাগবে? সূত্র একটা, এস ইকুয়াল ভিটি। এসটা কি ছিল? এস হচ্ছে প্রতিধ্বনি শোনার দূরত্ব। কিভাবে বের করব? যেখান থেকে শব্দ তৈরি হবে, যেখানে বাধা পাবে এবং যেখানে ফিরে আসবে তার মোট দূরত্ব। তার মানে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে 2D ইকুয়াল কি ব্যবহার করি? ভিটি। তো 20°C তাপমাত্রার জন্য আমরা কি ভি বের করব। তারপর সময়টা বের করতে হবে এখান থেকে, নেট তো দেওয়াই নাই, সেটা বাদ। দেখো 40°C তাপে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব, আগে যে ম্যাথটা করছিলাম সেম ম্যাথ, জাস্ট এখানে ভি1টা আর ভি1 ভি2, এই ভি2টা বের করতে হবে। কি করতে হবে? ভি2। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে? এই কোশ্চেনটাতে বলছে হচ্ছে 30°। কোশ্চেনটাতে কি বলছে? 40°C তাপ। কোশ্চেনটাতে বলছে হচ্ছে কোশ্চেনটা খেয়াল করো, 40°C তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হবে? তার মানে আমাকে আগে 40°C তাপমাত্রার জন্য কি বের করে নিতে হবে? ভি2 বের করে নিতে হবে। সেম সূত্র, আগে হচ্ছে ভি2 বের করে নিবা। নেওয়ার পর আমরা কি জানি? এস ইকুয়াল ভিটি, আর এ ইস ইকুয়াল কি ছিল? 2D ইকুয়াল ভিটি। সো ডি ইকুয়াল কি লেখা যাবে? ভি বাই টি ডিভাইডেড 2। এই 2টা আমরা বসাবো কত? 0.1। কেন? কারণ হচ্ছে ন্যূনতম সময়। হ্যাঁ, এরপর ভি যেটা আছে এই ভিটা কি 40°C তাপমাত্রার জন্য শব্দের বেগ বার করতে হবে, দেন ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে এই যে তরঙ্গের চ্যাপ্টার, এই তরঙ্গের চ্যাপ্টারে মেইনলি প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এই টাইপের ম্যাথগুলো হচ্ছে সব থেকে বেশি আসে। আর প্রথম যে অংশটা দেখালাম, যেমন তরঙ্গ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গ কিংবা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ল্যামডার মান বের করা, এটা একটু কেয়ারফুলি দেখবা। তারপর হচ্ছে পর্যায়কাল বের করা, এগুলো একটু দেখবা। আর কম্পাঙ্ক বের করা, এই টাইপের যে ম্যাথগুলো থাকে এগুলো দেখবা। আর সব থেকে বেশি ফোকাস দিবা হচ্ছে প্রতিধ্বনি শোনার যে টাইপের ম্যাথগুলো আছে এগুলো। ওকে, এখন আমরা আসবো হচ্ছে অষ্টম চ্যাপ্টার। অষ্টম চ্যাপ্টার হচ্ছে কি আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন চ্যাপ্টারটা একদম সহজ একটা চ্যাপ্টার। এটা হচ্ছে তোমরা অবশ্যই সিকিউর জন্য প্রিপারেশন নিবা। এখানে মেইনলি কি আছে? দর্পণ আছে। কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে সমান্তরাল দর্পণ, সমতল দর্পণ, আর হচ্ছে একটা গলীয় দর্পণ। গলীয় দর্পণকে আবার আমরা কি করি? দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা কি অবতল দর্পণ। তো উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং সমতল দর্পণ মিলে যে চিত্রগুলো আছে এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আমরা শুরু করি। দেখো এখানে কিছু থিওরিটিক্যাল কথা আছে যে দর্পণগুলো কখন কোনটার জন্য ব্যবহার করা হয় বা কি ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো একটু দেখে দিতে হবে। যেমন দাঁতের ক্ষয় দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে অবতল দর্পণ। কারণ দাঁতের ক্ষয় বা ওই যে ক্যাভিটি অংশটা বা ক্যাভিটি যে অংশটা আছে এই অংশটা কি করতে হয়? বড় করে বা জুম করে দেখতে হয়। তার মানে জুম করে দেখতে গেলে বা বড় করে দেখতে গেলে আমাদের হচ্ছে কি করতে হবে? সমতল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করতে হবে। তার মানে দাঁতের ক্ষয় দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ।
সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে? এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। আমরা জানি প্রতিফলন দুই ধরনের হয়, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। যদি একটা সমতল পৃষ্ঠ থাকে সেখানে যদি আলো পড়ার পর এগুলো কি হয়, সমানভাবে প্রতিফলিত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি কি, নিয়মিত প্রতিফলন। আর ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, যদি পৃষ্ঠটা অমসৃণ থাকে তাহলে এগুলো তো র্যান্ডমলি সমানভাবে প্রতিফলিত হবে না। তো যেহেতু হচ্ছে ঘরের মধ্যে, ঘরে যে দেয়াল থাকে বা চারপাশে যে দেয়াল আছে, এই দেয়ালে যখন আলো পড়ে, দেয়াল তো পুরোপুরি মসৃণ না, তো সেখানে আলো পড়ার পর আসলে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলনের কারণে কি হয়, রুমটা আলোকিত হয়। ভিডিওটাতে খেয়াল করো কি বলছে। একটি অবতল দর্পণ, কি দর্পণ, অবতল দর্পণে যার ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং দর্পণ থেকে বস্তুটি 5 সেন্টিমিটার দূরে আছে। তো প্রতিবিম্বটা কেমন হবে? তো আমরা আগে অবতল দর্পণ একটা আট করে নেই। এটা হচ্ছে আমাদের কি, অবতল দর্পণ। ওকে, তো এই অবতল দর্পণের ফোকাস ফোকাস দূরত্ব এটা আমরা ধরলাম, সেটা কত, 10 সেন্টিমিটার। তাহলে বক্রতার কেন্দ্র অবশ্যই এখানে হবে সি, এটা হচ্ছে এফ। এখন বলছে যে দর্পণ থেকে, কোথায় থেকে, দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে অবশ্যই এইখানে হবে কোথায়, মেরুবিন্দু। আমরা তো জানি এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু। যেহেতু দর্পণ থেকে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বস্তুটা অবস্থান করতেছে 5 সেন্টিমিটারে, তার মানে মেরু আর ফোকাসে। তো মেরু আর ফোকাসে যদি আমরা অবতল দর্পণের জন্য চিত্র আর্ট করি, তাহলে দেখা যাবে যে এই বস্তুটার প্রতিবিম্বটা কোথায় হয়, এই বস্তুটার প্রতিবিম্বটা হচ্ছে দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে যদি হয় তাহলে সেটা কি হয়, সেটা হচ্ছে অবাস্তব, অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং কি, সোজা। তাহলে মাথায় রাখবা, যদি আমাদের যে প্রতিবিম্বটা হয়, প্রতিবিম্ব কি হয়, দুই ধরনের হয়। এখানে হচ্ছে অবাস্তব হলে অবশ্যই সেটা সোজা হবে এবং বাস্তব হলে কি হবে, উল্টা হবে। ওকে, নেক্সট। 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে, কয় সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, একটা অবতল দর্পণ আমরা নিলাম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, বক্রতার কেন্দ্র। বলছে যে 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণ 20 সেন্টিমিটার দূরে, তার মানে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এইটুকু দেওয়া আছে কত, এইটুকু দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। আমি বস্তুটা এখানেই রাখছি। আমরা জানি অবতল দর্পণে যদি তুমি বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখো, সেই প্রতিবিম্বটা কোথায় হয়, বক্রতার কেন্দ্রেই হয়। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, প্রতিবিম্বের দূরত্ব হবে কত, প্রতিবিম্বের দূরত্ব হবে হচ্ছে 20 সেন্টিমিটার। কারণ বক্রতার কেন্দ্রে রাখলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়, বক্রতার কেন্দ্রেই গঠিত হয়। এরপর নিচের কোনটিতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয় মেইনলি কোথায়, গাড়িতে। অর্থাৎ গাড়িতে যে আমরা দর্পণ ইউজ করি সেটা হচ্ছে পিছনের গাড়িগুলো দেখার জন্য, অর্থাৎ সেটা একটু ছোট, এবং অর্থাৎ গাড়ির যে প্রতিবিম্বটা হয় সেটা হচ্ছে কি, ছোট আকারে এবং সোজা দেখার জন্য। তার মানে অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং কি, সোজা প্রতিবিম্ব, এবং এটা কি, খর্বিত হয় বা ছোট হয়। ওকে, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত, এটা তো দেখছি। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। মুখস্থ। এখন দেখো এক্সামিনেশন, এই লেখাটি বিম্ব সমতল দর্পণে রাখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটাকে যদি আমরা সমতল দর্পণের সামনে রাখি, আমরা জানি সমতল দর্পণে যদি কোনো বস্তু রাখা হয় জাস্ট ওটা পার্শ্ব পরিবর্তন হয়। পার্শ্ব পরিবর্তন মানে হচ্ছে ডানটাকে বাম দেখা যাবে অথবা বামটাকে ডান দেখা যাবে। তুমি যদি এটাকে রাখো কার সামনে, সমতল দর্পণের সামনে, তাহলে ই এটা পরিবর্তন হবে, এক্স কোনো পরিবর্তন হবে না। তার মানে এক্স এর পরিবর্তন হবে না, এর পরিবর্তন হবে না, এম এর পরিবর্তন হবে না, আই এর পরিবর্তন হবে না, কিন্তু এন এর পরিবর্তন হবে, এনটা উল্টে যাবে। এরপর আবার এ পরিবর্তন হবে না, টি পরিবর্তন হবে না, আই পরিবর্তন হবে না, ও কি পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হবে শুধু এখানে কি, এনটা পরিবর্তন হবে, এন পরিবর্তন হবে এবং ই। তাহলে এখানে টোটাল কয়টা হয়, 2 3 4 5 6 7 8। তার মানে 8টা কি হবে, পরিবর্তন হবে না। অর্থাৎ এটা একটু বলে দেই, সেটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমতল দর্পণের ক্ষেত্রে ডানটাকে বাম পাশে দেখা যায় এবং বাম পাশেটাকে ডান পাশে দেখা যায়। ওকে, সমতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। আমি যদি এখানে একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটার জন্য দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং কি, সোজা। আর এটা সাইজ, অর্থাৎ লক্ষ্যবস্তু সাইজ যতটুকু থাকে প্রতিবিম্ব সাইজও ততটুকু থাকে। এটা দর্পণ থেকে যতটুকু সামনে হয়, প্রতিবিম্বটাও দর্পণ থেকে ঠিক ততটুকু পিছনেই হয়। ওকে, এরপর দেখো সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 সেন্টিমিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? একটু আগে বললাম অবশ্যই 2 মিটার। তার মানে সমতল দর্পণে একটা বস্তু দর্পণ থেকে যতটুকু সামনে থাকবে, ওইটার প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক ততটুকুই পিছনে থাকবে। তো গোলীয় দর্পণে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলা হয়? এই যে গোলীয় দর্পণ মানে কি, আমরা দুই ধরনের দর্পণ দেখছি, একটা উত্তল দর্পণ, একটা কি, অবতল দর্পণ। প্রতিফলক পৃষ্ঠের, এই যে এটাই তো প্রতিফলক পৃষ্ঠ, এইটার যে মধ্যবিন্দু এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে মেরুবিন্দু।
এখানে আমরা তাহলে পরিচয়গুলো একটু দেখি। এটাকে বলা হয় মেরুবিন্দু, আর এটা যে ব্যাসার্ধ নিয়ে তৈরি হয় এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক যে বিন্দুটা এটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। ওকে, উত্তল দর্পণে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত হবে? আমরা জানি এফ ইকুয়াল কি r/2, তার মানে দেওয়া হচ্ছে 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। অর্থাৎ খেয়াল করো, প্রশ্ন বলছে যে উত্তল দর্পণের প্রতিবিম্ব সর্বদা কি রূপ হয়। তো এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, যেটা এই পাশে কি দেওয়া থাকবে, প্রলেপ দেওয়া থাকবে, অর্থাৎ উত্তল পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। তো এটাকে যদি আমরা এফ ধরে নেই, বক্রতার ব্যাসার্ধ, সরি ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। এখানে যদি আমরা একটা বস্তু রাখি তাহলে এই বস্তুর জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সর্বদা এই জায়গাতে, অর্থাৎ দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে হলে সবসময় কি হবে? অসৎ ও সোজা। অসৎ মানে কি? অবাস্তব এবং সোজা। মনে রাখবে, বাস্তব হলে উল্টা হবে এবং অবাস্তব হলে সোজা হবে। এরপর কোন দর্পণের বাস্তব ও অবাস্তব উভয় প্রকারের প্রতিবিম্ব গঠিত হয়। দেখো, সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখছি কি হয়, অবাস্তব এবং সোজা। উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম হয়, শুধুমাত্র অবতলের ক্ষেত্রে দুই ধরনের ঘটনাই ঘটে। কিভাবে? কারণ হচ্ছে এটা যদি আমাদের অবতল দর্পণ হয়, আমরা যদি এটাকে বলি এফ মানে ফোকাস বিন্দু, এটা হচ্ছে সি, আমরা যদি এখানে বস্তুটা রাখি তাহলে প্রতিবিম্ব দেখা যায় এখানে গঠিত হবে। বক্রতার কেন্দ্রে রাখলে বক্রতার কেন্দ্রে হয়, এখানে রাখলে আবার বাইরে চলে আসে। কিন্তু এফ মেরুবিন্দু আর এফ এর মাঝখানে, অর্থাৎ মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মাঝখানে রাখলে লক্ষ্য বস্তুটার প্রতিবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়। তখন কিন্তু সেটা কি হয়? অবাস্তব এবং সোজা। তাহলে এইটা শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকারের প্রতিবিম্ব পাওয়া যায়। অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের অনুপাত কত? তো আমরা জানি এফ ইকুয়াল কি r/2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ অর্ধেক। দ্যাটস মিন r ইকুয়াল কি লেখা যাবে? 2f। তাহলে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের অনুপাতটা কত হবে? 2:1, অর্থাৎ অর্ধেক হবে। লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে রাখলে অবতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব কি রূপ হবে? একদম সহজ একটা চিত্রগুলো কিন্তু মাস্ট বি তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে এফ ফোকাস বিন্দু, এটা কি সি বক্রতার কেন্দ্র। বলছে কোথায়? অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে। এটা বক্রতার কেন্দ্র, এদিকে অসীম, তার মানে বস্তু কোথায়? এখানে। এখানে রাখলে অবতল দর্পণের জন্য সৃষ্টি প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়? আমরা জানি এই যে এখানে গঠিত হয়, অর্থাৎ সি বক্রতার কেন্দ্র আর ফোকাস বিন্দুর মাঝখানে। তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে এটা হবে কি? বাস্তব। বাস্তব মানে সৎ আর কি উল্টা, সৎ আর উল্টা। সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত? সমতল দর্পণ, সমতল দর্পণ মানে কি? রৈখিক বিবর্ধনে আমরা কি জানি? m ইকুয়াল l প্রাইম ডিভাইডেড l, অথবা m ইকুয়াল v বাই ইউ। এটা কি মিন করে? এল হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এই এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এল কি? এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর ভি প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তো আমরা সমতল দর্পণের ক্ষেত্রে জানি, যদি সমতল দর্পণের সামনে একটা বস্তু রাখা হয়, এটা যে প্রতিবিম্বটা গঠিত হয় এটা কি? দর্পণ থেকে যতটুকু সামনে আছে ঠিক ততটুকুই পিছনে গঠিত হচ্ছে। অথবা এটা সাইজ, এটার এল মানে এটার দৈর্ঘ্য যতটুকু হয় এটার প্রতিবিম্বের দৈর্ঘ্য ততটুকু হয়। দ্যাটস মিন এম ইকুয়াল কি লেখা যাবে? এল প্রাইম বাই এল। যেহেতু এল প্রাইম আর এল কি সমান, কার জন্য? সমতল দর্পণের ক্ষেত্রে। যেহেতু সমান, তার মানে আমরা এটা কাটাকাটি করতে পারবো, আসবে কত? অনের সমান হবে। ওকে, এরপর আসো উত্তল দর্পণের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে উত্তল দর্পণের ক্ষেত্রে কোন কন্ডিশনটা রাইট। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখছি যে সবসময় দর্পণের দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। দ্যাটস মিন এম ইকুয়াল কি? এল প্রাইম বাই এল। আর এই এল প্রাইমটা সবসময় কি? সবসময় হচ্ছে এল এর থেকে ছোট হয়, মানে খর্বিত হয়। তো যেহেতু এইটা ছোট, এটা যদি ছোট মান হয় তাহলে ছোট মানকে আমরা বড় মান দিয়ে যদি ভাগ করি তাহলে অবশ্যই এম এর মানটা কি হবে? অনেক থেকে ছোট হবে। ফর এক্সাম্পল 3 কে তুমি হচ্ছে যদি 4 দিয়ে ভাগ দাও তার মানে অবশ্যই কি এটা অনেক থেকে ছোট। ওকে, কারণ হচ্ছে এল প্রাইম মানে কি? প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা থাকে সেটা, আর এটা হচ্ছে কি? লক্ষ্যবস্তু দৈর্ঘ্য। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা সবসময় কি? লক্ষ্যবস্তু থেকে ছোট হয়, খর্বিত হয়। এই জন্য এটা কি হবে? সবসময় ছোট হবে। দেখো, একটি দর্পণে অসৎ প্রতিবিম্ব, অসৎ বিম্ব হলে দর্পণটি হচ্ছে অসৎ। এটা কিন্তু আমরা সমতলের ক্ষেত্রেও পাবো, অবতলের ক্ষেত্রেও পাবো এবং উত্তলের ক্ষেত্রেও পাওয়া যায়। আর এই অবতলের ক্ষেত্রে স্পেশাল হিসেবে কি? সৎ প্রতিবিম্ব কিন্তু পাওয়া যায়, আবার অসৎও পাওয়া যায়। তার মানে এটার ক্ষেত্রে তিনটাই রাইট। তো এই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আলোর প্রতিফলন চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ। তোমরা এগুলো পড়ার পাশাপাশি মানে লাস্ট মোমেন্টে এই টাইপের এমসিকিউ গুলো বেশি দেখে যাবা। ওকে, এরপর আসি আমরা হচ্ছে স্থির তড়িৎ। এরপরে চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার
স্থির তড়িৎ। তো স্থির তড়িতের প্রথমে যে ম্যাথটা এমসিকিউ, স্থির তড়িতের প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে সেটা কি, এটা হচ্ছে যে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা কি, E ইকুয়াল এফ বাই কিউ। তড়িৎ তীব্রতা কাকে বলে? যদি একটা তড়িৎ ক্ষেত্রে মানে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে এটা কি করে, যে পরিমাণে বল অনুভব করে, তাহলে এটা কি হবে, নিউটন পার কুলম্ব। নিউটন পার কুলম্ব। ওকে, শূন্যস্থানে কুলম্বের ধ্রুবক, অর্থাৎ আমরা যে সূত্র জানি এফ ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার। এই যে কে এর মান, এই কে এর মানটা কত, কে এর মানটা হচ্ছে 9 গুণিতক 10 টু দি পাওয়ার 9। এটা কোনো অপশন দেওয়া নাই। ওকে, তোমরা এটা একটু মুখস্থ করে দাও। শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত, 9 গুণন 10 টু দি পাওয়ার 9। কুলম্ব ধ্রুবক সি। আচ্ছা, কুলম্ব ধ্রুবক সি অথবা কে দ্বারা প্রকাশ করে, তাহলে আমাদের সূত্রটা কি, বলছে যে একক কোনটা হবে, এফ ইকুয়াল, যেহেতু সি দেওয়া আছে আমরা তাহলে সি দিয়েই করি, সি Q1 Q2 ডিভাইডেড কি আর স্কয়ার। সো সি ইকুয়াল কি লেখা যাবে, সি ইকুয়াল লেখা যাবে এফ আর স্কয়ার ডিভাইডেড হচ্ছে Q1 Q2। এফ মানে কি নিউটন মিটার স্কয়ার, নিচে হচ্ছে কুলম্ব, তার মানে কি লেখা যাবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা হচ্ছে কি সি বা কুলম্ব ধ্রুবকের একক। দেখো, কোন একটি তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে কত কুলম্ব, 15 কুলম্ব একটি আহিত বস্তু স্থাপন করলে ওই বিন্দুর তড়িৎ তীব্রতার মান 20 নিউটন পার মিটার পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে। তার মানে আমার ই এর মান দেওয়া আছে কত, 20 নিউটন পার কুলম্ব, আর কিউ বা চার্জ দেওয়া আছে হচ্ছে 15 কুলম্ব। আমরা কি জানি, আমরা জানি ই ইকুয়াল এফ বাই কিউ। সো এফ ইকুয়াল কি লেখা যাবে, কিউ ই, কিউ ই। ওকে, কিউ এর মান দেওয়া আছে 15 আর ই এর মান দেওয়া আছে 20। তাহলে আমরা এটা যদি গুণ করি কত পাবো, আমরা গুণ করলে পাবো হচ্ছে 300 নিউটন। দেখো, এখানে কিন্তু আমরা আরো একটা সূত্র জানি, ই ইকুয়াল কি জানি, ই ইকুয়াল জানি হচ্ছে কে কিউ বাই আর স্কয়ার। আমরা কিন্তু এটা দেয়া করব না, কেন, কারণ আমাদের হচ্ছে কিসের মান দেওয়া আছে, বলের মান বের করতে বলছে। কিসের মান, বলের মান। এই জন্য আমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে করব। দেখো, নিচের কোনটি সঠিক, আমরা জানি হচ্ছে ই ইকুয়াল এফ বাই কিউ। তাহলে কি লেখা যাবে, এফ ইকুয়াল কিউ ই। দ্যাটস মিন এটা নাম্বার, এটা আসলে খ হওয়া উচিত। দেখো, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলা হয়, ধারক। অর্থাৎ চার্জ জমে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলা হয়, ধারক। ধারকের জন্য আমরা কি কিছু সূত্র পাবো, যেমন সি ইকুয়াল কিউ বাই ভি, তারপর হচ্ছে সি ইকুয়াল হচ্ছে আর বাই কে। এই সূত্রগুলো একটু মাথায় রাখবা, সি ইকুয়াল আর বাই কে। আবার ধারকের সঞ্চিত শক্তিরও কিন্তু সূত্র আছে, কি হাফ সি ভি স্কয়ার। এগুলো একটু মাথায় রাখতে হবে সূত্রগুলো, সূত্র থেকেও সরাসরি ম্যাথ আসবে। একটি ইলেকট্রনের আধান কত, মুখস্থ মান আমরা জানি 1.67 গুণ 3 ইনভার্স 19। একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কি বলে। ধরো তোমার কাছে একটা চার্জিত বস্তু আছে, এই চার্জিত বস্তুকে যখন তুমি একটা নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে যাবা, তখন সেটা যে চার্জিত হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। তার মানে একটা চার্জিত বস্তু বা আহিত বস্তুর সাপেক্ষে যখন একটা অনাহিত বা নিরপেক্ষ বস্তুকে আমরা চার্জিত করব, তখন সেটাকে কি বলা হবে, তড়িৎ আবেশ। কোন তড়িৎ ক্ষেত্রে 40 কুলম্ব আধান স্থাপন করলে এইটি 160 নিউটন বল লাভ করে। ওই বিন্দুতে যদি আমরা 50 কুলম্ব আধান স্থাপন করি, তাহলে কত নিউটন বল অনুভব করবে। তাহলে আমি যদি এটার সাপেক্ষে প্রাবল্যটা বের করি, আমরা প্রাবল্য সমান কি জানি, প্রাবল্য সমান জানি হচ্ছে ই ইকুয়াল এফ বাই কিউ। এফ কত, 160, চার্জ কত 40, চার্জ কত 40, 160 ভাগ হচ্ছে 40, তার মানে আমরা পাবো হচ্ছে 4 নিউটন পার কুলম্ব। এটা কি পাইলাম, এটা হচ্ছে ই পাইলাম। তাহলে এই ই এর সাপেক্ষে বল বের করব, এফ ইকুয়াল কিউ ই। কিউ এর মান দেওয়া আছে কত 50, ই এর মান দেওয়া আছে 4, তাহলে গুণন হচ্ছে 50, অর্থাৎ 200 নিউটন। কত হবে, 200 নিউটন। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে। খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি এফ ইকুয়াল কে কিউ1 কিউ2 ডিভাইডেড কি আর স্কয়ার। যেহেতু বলের সাথে দূরত্ব কি, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বকে যদি তুমি দ্বিগুণ করো, কয় গুণ করো, দ্বিগুণ করো, তাহলে এটা কি হবে, 4 গুণ কমে যাবে। কি হবে, 4 গুণ কমে যাবে। যেহেতু 2 এর উপর কি করলে স্কয়ার করলে কত হয় 4, এজন্য 1/4 হবে, মানে 4 গুণ কমে যাবে। সমধর্মী
সমধর্মী এক কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখলে পরস্পর কত নিউটন বলে বিকর্ষণ করবে। তেমন আমরা যদি দুটো চার্জ আমরা কি জানি এ পি ইকুয়াল, ধরো এখানে একটা চার্জ এখানে একটা চার্জ আছে, মধ্যবর্তী ডিসটেন্স কত 1 মিটার, এটা হচ্ছে 1 কুলম্ব চার্জ, এটাও কত 1 কুলম্ব চার্জ। তাহলে আমরা জানি কে ইকুয়াল q1 q2 ডিভাইডেড কি r স্কয়ার, কে এর মান কত 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ইনটু 1 ডিভাইডেড আর কত আর হচ্ছে 1 স্কয়ার, তার মানে এটাই, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা পাবো 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন 10 টু দি পাওয়ার 9 নিউটন। যেহেতু সমধর্মী বলছে যার কারণে একটা বিকর্ষণ হবে। খেয়াল করো এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মাথায় রাখবা। সিকিউ অনেক সময় এই টাইপের কোশ্চেন আসে। কি বলছে দুইটা চার্জ, ওকে আমরা এখানে একটা চার্জ নিলাম এখানে একটা চার্জ নিলাম, মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারকে যদি আমরা কি করি মিটার করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.1 মিটার। ডান। এখন বলছে যে এটা হচ্ছে 4 কুলম্ব, এটা হচ্ছে +6 কুলম্ব চার্জ। তো দুটো চার্জকে একটা পরিবাহী তার দ্বারা আমরা কি করছি যুক্ত করছি। আমরা জানি যখন দুটো চার্জিত বস্তু কি একটা পরিবাহী তার অথবা স্পর্শ করব, অথবা কি করব স্পর্শ করে পুরো অবস্থায় নিয়ে যাবো, এই টাইপের কোশ্চেন আসে। তো একটা পরিবাহী তার দ্বারা যখন আমরা যুক্ত করছি তখন কি হবে, তখন এই চার্জের আদান প্রদান হতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুইটা গোলকের চার্জ কি হয় নাই সমান হয় নাই। তাহলে দুটো গোলকের যদি চার্জ সমান আমরা বের করতে চাই তাহলে দুটাতে মোট চার্জ আছে কত 10 হবে, 4 আর কত 6 যোগ করে 10, এরপর যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত করে হবে 5। তার মানে আগে ছিল এটা 4 এখন সেটা হবে 5 কুলম্ব। কত কুলম্ব 5 কুলম্ব। আর এটা আগে ছিল 6 এটা হবে কত 5। তার মানে যখন আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করছি তখন আগে 4 কুলম্ব চার্জটা হয়ে যাবে 5 কুলম্ব আর 6 কুলম্ব চার্জটা হয়ে যাবে 5 কুলম্ব। তার মানে এই 6 কুলম্ব চার্জ 1 কুলম্ব চার্জ ছেড়ে দিবে, এই 4 কুলম্ব সেটা কি করবে গ্রহণ করবে। মধ্যবর্তী ডিসটেন্স কত আছে 1 মিটার। তো আমরা এখন ক্যালকুলেশন করব, বল বের করতে বলছে যে এদের বলের মানটা কেমন হবে। তো কে q1 q2 ডিভাইডেড কি r স্কয়ার, কে এর মান কত 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ইনটু q1 কত 5 q2 5 ডিভাইডেড r এর মান 0.1 দেন স্কয়ার। তাহলে আমরা যদি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 ডিভাইডেড 0.1 স্কয়ার, তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে পাবা 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 13 10 টু দি পাওয়ার 13 এত নিউটন। দেখো যদি মানে পরিবাহী তার যুক্ত না কথাটা থাকে তখন কিন্তু আমরা q1 এর মান বসাবো 4 আর q2 এর মান বসাবো কত 6। দেখো অনেক ক্ষেত্রে এইটাতে হচ্ছে তোমার পরিবাহী তার দ্বারা যুক্ত এই কথাটা না বলে দিতে পারে যে চার্জ দ্বয়কে স্পর্শ করে পূর্ব অবস্থায় নিয়ে গেছে, তখন কিন্তু এই সেম ভাবে আমরা করব। আচ্ছা পৃথিবীর বিভব কত ভোল্ট ধরা হয়? পৃথিবীর বিভব হচ্ছে 0 ধরা হয়, কারণ পৃথিবী বিশাল বড় একটা গ্লোব। এখানে তুমি যদি চার্জ দাও অথবা চার্জ নাও এই ক্ষেত্রে কোনো বিভবের চেঞ্জ হয় না। ওয়ান কাইন্ডস অফ সমুদ্র থেকে যদি তুমি ধরো 1 বালতি পানি উঠাও আসলে সমুদ্র পৃষ্ঠের হাইটের কোনো চেঞ্জ হয় না, এই জন্য পৃথিবীর বিভবকে কত ভোল্ট ধরা হয় 0। 5 কুলম্ব আধান থেকে এত মিটার দূরে বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করতে বলছে। আমরা তড়িৎ তীব্রতার সূত্র কি জানি? তড়িৎ তীব্রতার সূত্র জানি E ইকুয়াল কে কিউ বাই কি আর স্কয়ার। তো আমাদের মান জানি কে এর মান 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ইনটু আধানের মান দেওয়া আছে কত আধানের মান দেওয়া আছে হচ্ছে 5 আর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 0.5 তারপর স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 ভাগ হচ্ছে 0.5 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম্ব। ওকে নেক্সট খেয়াল করো একটা ক্যাপাসিটর দেওয়া আছে যেটার মান দেওয়া আছে কত সি এর মান দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড, তার মানে 20 ইনটু 10 টু দি পাওয়ার 6 ফ্যারাড। আমরা ক্যাপাসিটর একট কি জানি ফ্যারাড। এবং ভোল্টেজ ভি দেওয়া আছে কত? ভি দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। বলছে যে পটেনশিয়াল দেওয়া আছে এবং সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ কি সিভি স্কয়ার, ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার। তাহলে মান বসাই হাফ ইনটু সি এর মান কত? সি এর মান হচ্ছে 20 ইনটু 10 ইনভার্স 6 ইনটু ভোল্ট দেওয়া আছে 10 তার উপর স্কয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন ইনটু 10 ইনভার্স 6 ইনটু এই ক্যালকুলেশনগুলো অবশ্যই ব্র্যাকেট দিয়ে করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 গুণন 10 ইনভার্স 3 জুল। 10 ইনভার্স 3 মানে কি? এটা হচ্ছে মিলি, তাহলে হচ্ছে 1 মিলি জুল।
সমপরিমাণে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান 4 গুণ হবে। মধ্যবর্তী আকর্ষণ বলের মান দেখো এফ, এটা নির্ভর করে কিসের উপর, কে কিউ1 কিউ2 ডিভাইডেড কি আর স্কয়ার, অর্থাৎ এই এফটা ডিপেন্ড করতেছে চার্জের গুণফলের উপর এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের উপর। তাহলে দূরত্বকে যদি আমি অর্ধেক করি তাহলে কেমন হবে, বা দূরত্বকে যদি দ্বিগুণ করি তাহলে কেমন হবে, বা আধান দ্বয়কে যদি আমি দ্বিগুণ করি তাহলে এইখানে হচ্ছে আমাদের বিষয়টা বোঝার আছে। খেয়াল করো, প্রথমে দূরত্বকে যদি আমি অর্ধেক করি, দূরত্বকে অর্ধেক করা মানে হচ্ছে এফ, আমি ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি হচ্ছে আধানটা হচ্ছে সেমি থাকবে, তাহলে এফ ইকুয়াল এফ, নতুন এফ যেটা আমরা পাবো সেটা হচ্ছে অর্ধেক করলে কি আসবে 1/2, মানে 1/4, 1/2 তার উপর কি স্কয়ার কমাইছি, আমরা অর্ধেক করলে এটা কি আসবে 1/1/4, তার মানে এখান থেকে আমি পাবো হচ্ছে এফ ইকুয়াল 4, নতুন যে বলটা সেটা হচ্ছে 4 গুণ, তার মানে ঠিক আছে। এরপর দেখো দূরত্বকে দ্বিগুণ করলে, অবশ্যই দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণের মান কমে যাবে, কারণ বাড়াইছি দ্বিগুণ করছি, তার মানে এটা হবে না। তারপর আধান দ্বয়কে যদি দ্বিগুণ করো, আধান দ্বয়কে কয় গুণ করতে হবে, আধান দ্বয়কে দ্বিগুণ করলে তার মানে এটা হচ্ছে দ্বিগুণ, এটা কত দ্বিগুণ, তাহলে টোটাল হবে কত 4, তার মানে এটাও রাইট, তার মানে এক আর কত, এক আর হচ্ছে 3। অর্থাৎ দূরত্বকে অর্ধেক করব, আমরা জানি যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা যদি কমাই অর্ধেক করি তাহলে এটা বাড়বে, যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে অর্ধেক করা মানে হচ্ছে আমরা 4 পাবো। আবার দ্বিগুণ, দূরত্বকে দ্বিগুণ করলে তো পারবে না, মানে বৃদ্ধি করলে বল কি হয়ে যাবে, কমে যাবে, তার মানে 4 গুণ তো কখনোই হবে না। আর আধান দ্বয়ের দ্বিগুণ, মানে এই আধানটাকে কিউ ছিল এখন 2q, আর এটা কি আবার 2q, তার মানে এখানে হবে কত 2 দুগুণে 4। তো এই ছিল হচ্ছে মোটামুটি, চলো এই ছিল মোটামুটি স্থির তড়িৎ চ্যাপ্টার এমসিকিউ। তো আজকের এই ক্লাসে যে আমরা এমসিকিউ গুলো সলভ করলাম, তোমরা হচ্ছে বোর্ড বই পড়বা। লাস্ট মোমেন্টে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমত বোর্ড বই ভালো করে পড়বা, তারপর আরো বোর্ডে কিছু এমসিকিউ সলভ করবা। আমি যে এমসিকিউ গুলো দেখাইলাম এগুলো মেইনলি হচ্ছে লাস্ট মোমেন্টে এই টাইপের এমসিকিউ গুলো একটু ভালো করে দেখা যাবা, তো ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে।